হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম। কেমন আছো প্রিয় শিক্ষার্থীরা? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি বেশ ভালো আছি। তো তোমাদের জন্য তরঙ্গ শব্দ চ্যাপ্টারের দ্বিতীয় লেকচার নিয়ে আজকে আবার হাজির হয়ে গেলাম। আশা করি তোমরা সবাই প্রথম লেকচারটি করে ফেলেছো। প্রথম লেকচারটিতে আমরা পর্যায়বৃত্ত গতি, সরল ছন্দিত স্পন্দন গতি এবং স্পন্দন গতি এই তিনটা বিষয় নিয়ে বিস্তারিত জেনেছি। আজকের টপিকটা হচ্ছে মূলত এই অধ্যায়ের প্রধান গুরুত্বপূর্ণ টপিক অর্থাৎ তরঙ্গ। আজকে আমরা পুরো লেকচার ব্যাপী তরঙ্গের এ টু জি অর্থাৎ সকল বিষয় নিয়ে বিস্তারিত বুঝে বুঝে জানবো। তো চলো শুরু করা যাক। এবং সবাই খাতা এবং কলম নিয়ে, পাশাপাশি ক্যালকুলেটর যদি থাকে ক্যালকুলেটর নিয়ে বসে পড়েন ব্রাদার। লেটস গো। তো চলো, প্রথমে আমাদের যেটা জানা দরকার সেটা হচ্ছে হোয়াট ইজ ওয়েভ। ভাইয়া, তরঙ্গ কি জিনিস? তরঙ্গের সংজ্ঞা দেওয়ার আগে আমি তোমাদের একটু বলি, তরঙ্গ হচ্ছে এক ধরনের পর্যায়বৃত্ত আন্দোলন। কি আন্দোলন? পর্যায়বৃত্ত আন্দোলন। তরঙ্গ জিনিসটা তোমরা দেখেছো, তোমরা সবাই আশা করি পরিচিত। যেমন সিম্পল একটা এক্সাম্পল দিই, তুমি যদি তোমার একটা শান্ত পুকুর বা একটা সুইমিং পুলে তুমি যদি একটা পাথরের খণ্ড গিয়ে ফেলে দাও, কি হয় বলো তো? কি হয়? খুবই সহজ কথা, যে ওইখানে গিয়ে ওই পাথর খণ্ডটা কি করে ফেলে? একটা ঢেউয়ের সৃষ্টি করে। একটা ঢেউয়ের সৃষ্টি করে, পানিগুলো এরকম চারদিকে ঢেউয়ের মতো মতো করে করে চারদিকে ছড়িয়ে পড়ে। এটাই ওয়েভ, এক্স্যাক্টলি। বা তোমরা সমুদ্রের যে ঢেউ দেখেছো, ওগুলো এক একটা ওয়েভ। কথাটা বুঝছো? সো ওয়েভ তুমি তোমার চারপাশে দেখছো প্রতিনিয়ত। তো আজকে আমরা বুঝবো যে অ্যাকচুয়ালি ওয়েভ আসলে কি, কিভাবে কাজ করে, এটার ফাংশনালিটিটা কি। তো ওয়েভ হচ্ছে এক ধরনের পর্যায়বৃত্ত আন্দোলন। যখন অনেকগুলো কণা, যেমন তুমি খেয়াল করো, তুমি এই মুহূর্তে একটা বাতাসের সমুদ্রে বসবাস করছো, তাই না? আমরা কিন্তু সবাই বাতাসের সমুদ্রে বসবাস করি। আমাদের চারদিকে বাতাস, বাতাস মানে অসংখ্য কণা। এই যে হাইড্রোজেন কণা, এই যে অক্সিজেন কণা, এই যে নাইট্রোজেন কণা, তো অসংখ্য পার্টিকেল বা কণা আমাদের চারপাশে কিন্তু বিরাজ করে। এবং খেয়াল করো, যখনই আমরা কোনোভাবে কোনো একটা শব্দ করি, সাপোজ ধরো আমি এই যে আওয়াজ করে তোমাকে পড়াচ্ছি, জোরে জোরে পড়াচ্ছি, এই পড়ানোর যে শব্দটা, এটা কিন্তু আমার গলায় থাকা ভোকাল কর্ডকে নাড়া দিচ্ছে, সেটা ভাইব্রেট করছে। ভোকাল কর্ড চিনো তো তোমরা নাকি? এই যে গলার এখানে থাকে, যেটা ভাইব্রেট করে করে আমাদের শব্দগুলো জেনারেট করে। এই ভাইব্রেশনের কারণে এই যে আশেপাশে থাকা কণাগুলো, এরাও কি করে? ভাইব্রেট করে। এরাও আপ অ্যান্ড ডাউন, আপ অ্যান্ড ডাউন, অর্থাৎ এরা পর্যায়বৃত্ত আন্দোলন করে। এবং সবাই মিলে যখন একত্রিত হয়ে আন্দোলন করে, মানে পর্যায়বৃত্ত আন্দোলন করে, সেটাকেই আমরা বলি হচ্ছে তরঙ্গ। এবং এটা তোমাদের আমি একটু ছোটো ভিজুয়ালাইজেশনের মাধ্যমে দেখাই। তো এটা ধরো একটা ম্যানুয়াল রাখি, এগুলো হচ্ছে মনে করো পুঁতি, ঠিক আছে? সাপোজ ধরো এগুলোই হচ্ছে আমার মাধ্যমের কণা। এই কণাগুলোকে আমি সাপোজ ধরো এই যে দেখো, আপ অ্যান্ড ডাউন, আপ অ্যান্ড ডাউন, আপ অ্যান্ড ডাউন করে, এই দেখছো তরঙ্গ তৈরি করে ফেললাম, তরঙ্গ তৈরি করে ফেললাম, তরঙ্গ তৈরি করে ফেললাম। কথাটা বুঝছো কীভাবে তৈরি করি? তো এটা আমরা সুন্দর অসিলেশনের মাধ্যমে দেখি, একদম রিল্যাক্স। এই যে দেখো, কণাগুলোকে, একটা কণাকে আমি কি করেছি, একটা কণাকে আপ অ্যান্ড ডাউন করতেছি, আপ অ্যান্ড ডাউন করতেছি, তাতে পুরো সিস্টেমটাই কি করতেছে? একটা ওয়েভ ক্রিয়েট করতেছে, একটা ওয়েভ ক্রিয়েট করতেছে। এটাকে আমরা তরঙ্গ বলি। তো তরঙ্গ একটা সঞ্চারণশীল বিষয়। তরঙ্গ একটা কি ভাইয়া? তরঙ্গ হচ্ছে একটা চলমান বিষয়। এই চলমান ধারাটা কে তৈরি করে? এই মাধ্যমের কণাগুলো তৈরি করে। কিভাবে তৈরি করে? নিজেরা আপ অ্যান্ড ডাউন, আপ অ্যান্ড ডাউন, আপ অ্যান্ড ডাউন করে। একটা জিনিস খেয়াল করো তোমরা, খেয়াল করো, খেয়াল করো। ধরো তোমাকে আমি বললাম যে এই কণাটা, ম্যানুয়াল করি, সরি, হ্যাঁ, এই কণাটা খেয়াল করো। এই যে দেখো, এইটা নীলটা, এই যে দাগটা, কালো দাগটা দিছি, খেয়াল করো। এই কালো দাগ বরাবর যে নীল কণাটা আছে, এই নীল কণাটা কিন্তু কালো দাগ বরাবরই আপ অ্যান্ড ডাউন, আপ অ্যান্ড ডাউন, আপ অ্যান্ড ডাউন করতেছে। ও কিন্তু এমন না যে এই যে ওয়েভটা চলে যাচ্ছে, ও ওর সাথে সাথে কিন্তু চলে যাচ্ছে না। মাধ্যমের কণা কখনো স্থানান্তরিত হয় না, সে কোনো একটা নির্দিষ্ট এরিয়ার ভেতরে আপ অ্যান্ড ডাউন অথবা নিজে নিজে দুলতে থাকে, পর্যায়বৃত্ত গতি সম্পন্ন হয়। দেখো, ও আপ অ্যান্ড ডাউন করছে, আপ অ্যান্ড ডাউন করছে, এরকম প্রতিটি কণা। তুমি যে কোনো একটা বরাবর একটা লাইন টানো, এই লাইন বরাবর দেখো একটা কণা আপ অ্যান্ড ডাউন, আপ অ্যান্ড ডাউন করছে। তুমি এখানে একটা লাইন টানো, দেখবা যে এখানেও একটা কণা আপ অ্যান্ড ডাউন, আপ অ্যান্ড ডাউন করছে। তাহলে ভাই ওয়েভটা কি? ওয়েভ চলমান, ওয়েভ একটা চলমান বিষয়। এবং এই চলমান বিষয়টা, এই ইলিউশনটা কে ক্রিয়েট করতেছে? আমাদের এই কণাগুলো ক্রিয়েট করতেছে। এই কণাগুলো নিজেরা এমনভাবে আন্দোলিত হচ্ছে যে একজন আগে আন্দোলিত হচ্ছে, একজন আগে যাচ্ছে, তার পিছনে আরেকজন যাচ্ছে, তার পিছনে আরেকজন যাচ্ছে, এইভাবে করে সবাই মিলে একটা সিস্টেম ক্রিয়েট করতেছে, যেন মনে হচ্ছে একটা ওয়েভ তোমার এখান থেকে এমনি এমনি করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। বুঝছো বিষয়টা? ব্যাপারটা কি ধরতে পারছো? তাহলে আমরা কয়েকটা জিনিস জানলাম, যে অনেকগুলো কণা যখন একত্রিত হয়ে
কোনো একটা আন্দোলন করে, কী আন্দোলন করে? পর্যায়বৃত্ত আন্দোলন করে, আপ অ্যান্ড ডাউন হোক বা যেরকম ধরনের হোক না কেন, তখন ওইটাকে আমরা বলি ওয়েভ। এবং খেয়াল করো, ওয়েভের মাধ্যমে কারণে কিন্তু কণাগুলো চলে যাচ্ছে না, এমন না যে কণাগুলো এই পাশ থেকে ওই পাশে চলে যাচ্ছে, বরং কণাগুলো নিজেদের জায়গায় থেকে আপ অ্যান্ড ডাউন করছে, বা তরঙ্গ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। বুঝতে পেরেছো? তো এটাই কিন্তু তোমার এখানে লেখা আছে। খেয়াল করো, যে পর্যায়বৃত্ত আন্দোলন কোনো জড় মাধ্যমের এক স্থান হতে অন্য স্থানে শক্তি সঞ্চারিত করে, কিন্তু মাধ্যমের কণাগুলো, দেখো, মাধ্যমের কণাগুলোকে স্থায়ীভাবে স্থানান্তরিত করে না। অর্থাৎ মাধ্যমের কণাগুলো কিন্তু স্থানান্তরিত হবে না, ওরা নিজেদের জায়গা থেকে আপ অ্যান্ড ডাউন করতে থাকবে, কিন্তু তরঙ্গটা সামনের দিকে অগ্রসর হতে থাকবে। জিনিসটা ক্লিয়ার? নাইস। এবং একটা বিষয় তোমাদের বলি, তরঙ্গের মাধ্যমে কিন্তু শক্তি সঞ্চারিত হয়। কি হয়? শক্তি। এটা তোমাকে আমি কিভাবে বুঝাই? এই যে শব্দ করছি আমি, শব্দ এক ধরনের শক্তি, তাই না? এই যে শব্দ শক্তিটা, এটা কিভাবে তোমরা পাচ্ছ? যেমন আমি আওয়াজ করছি, তোমাদের কানে পৌঁছে যাচ্ছে, কিভাবে? কারণটা কি, বা এর পেছনে রহস্যটা কি? এর মানে আমার শব্দ এক ধরনের তরঙ্গ, যেটা আমার ভোকাল কর্ডে ভাইব্রেট হওয়ার কারণে আমার আশেপাশের কণাগুলো কি হচ্ছে? ভাইব্রেট হওয়া শুরু করছে, ভাইব্রেট হওয়া শুরু করছে, ভাইব্রেট হওয়া শুরু করছে। ভাইব্রেট হয়ে হয়ে মানে কি, আপ অ্যান্ড ডাউন করে 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 তোমার কান পর্যন্ত যাচ্ছে। আমার শব্দ শক্তি তোমার কান পর্যন্ত যাচ্ছে, এর মানে আমার তরঙ্গের মাধ্যমে আমার শব্দ শক্তি তোমার কান পর্যন্ত যাচ্ছে আমার মুখ থেকে। এর মানে এটা হচ্ছে একটা শক্তি স্থানান্তরণের মেথড। অর্থাৎ তরঙ্গের মাধ্যমে আমাদের কি হয়? শক্তি স্থানান্তরিত হয়। বা তুমি যে পুকুরের মধ্যে ঢিল ছুঁড়ে মারো, ঢিল ছুঁড়ে মারলে কি হয়? হ্যাঁ, ঢেউটা চারদিকে ছড়িয়ে পড়ে, তাই না? কি করে? আসলে তোমার ওই পাথরে থাকা যে শক্তিটা, বিভব শক্তিটা, ওইটা যখনই পুকুরের উপরে পড়েছে, পুকুর থেকে পুকুরের পানিগুলো ওই শক্তিগুলোকে আস্তে 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 করে চারদিকে ছড়িয়ে দিয়েছে। জিনিসটা ধরতে পেরেছ কিনা? তরঙ্গের সংজ্ঞাটা খুবই গুরুত্বপূর্ণ। মাথায় রাখতে হবে যে পর্যায়বৃত্ত আন্দোলন কোনো একটা জড় মাধ্যমে কি হয়? জড় মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে শক্তি স্থানান্তরিত করে, কিন্তু মাধ্যমের কণাগুলোর স্থায়ী স্থানান্তর করে না। কণাগুলো আপ অ্যান্ড ডাউন করতে থাকে, কিন্তু কণাগুলো এক পাশ থেকে আরেক পাশে যায় না। নাইস। ওকে, সো এখন আমরা চলো পরের স্লাইডে যাই। ইয়েস, আমরা এখন তরঙ্গের ক্লাসিফিকেশন জানবো। চলো জেনে ফেলি। তরঙ্গ, তরঙ্গ, তরঙ্গের ক্লাসিফিকেশন। চলো, তো প্রথমেই বলে রাখি, তরঙ্গ হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে যান্ত্রিক তরঙ্গ, এবং আরেকটা হচ্ছে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। এখন তোমাদের কাছে প্রশ্ন যে ভাই, যান্ত্রিক তরঙ্গ আবার কি জিনিস, তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ আবার কি জিনিস? আসছি, একটু পরে আমরা বুঝবো। তার আগে আরেকটু বলে রাখি, এই যে যান্ত্রিক তরঙ্গের কথাটা বললাম, এই যান্ত্রিক তরঙ্গ আবার দুই প্রকার। এই যান্ত্রিক তরঙ্গ আবার দুই প্রকার। চলো এটাকে বক্স করে দিই। ওকে, নাইস। এই যান্ত্রিক তরঙ্গ আবার দুই প্রকার। কিভাবে? এক নাম্বার, অনুপ্রস্থ তরঙ্গ, এবং আরেকটা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ। ক্লিয়ার? সো এই হচ্ছে তরঙ্গের বেসিক ক্লাসিফিকেশন, এবং আমরা এই চার্টটা কিন্তু মনে রাখবো। ঠিক আছে, সেই চার্টটা কিন্তু মনে রাখবো। এবার আমরা বিস্তারিত জানবো, এই প্রত্যেকটা টপিকের বিস্তারিত নলেজ আমরা কিন্তু গেইন করবো। এখানে যে টপিকগুলো বলা হয়েছে, তরঙ্গ, একটা হচ্ছে যান্ত্রিক তরঙ্গ, আর একটা হচ্ছে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। যান্ত্রিক তরঙ্গ আবার দুই প্রকার, অনুপ্রস্থ তরঙ্গ এবং অনুদৈর্ঘ্য তরঙ্গ। এই প্রত্যেকটা টপিক এখন আমরা বিস্তারিত জানবো। তো চার্টটা সুন্দরভাবে মনে রাখিও। তো প্রথম ক্লাসিফিকেশনটা হচ্ছে যান্ত্রিক তরঙ্গ কী জিনিস আর তড়িৎ চুম্বকীয় তরঙ্গ কী জিনিস। এর আগে আসো আমরা তড়িৎ চুম্বকীয় তরঙ্গটা একটু আগে জানি, এটা কি। কারণ যান্ত্রিক তরঙ্গ নিয়ে আমাদের পুরো লেকচার, মানে আমাদের এই পুরো পড়াশোনা যান্ত্রিক তরঙ্গকে নিয়ে, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ নিয়ে আমরা তেমন কোনো পড়াশোনা করব না এই মুহূর্তে। তড়িৎ চুম্বকীয় তরঙ্গ নিয়ে আমরা পড়াশোনা করব এর পরের লেকচারে, মানে পরের চ্যাপ্টারে, অর্থাৎ চ্যাপ্টার 8-এ। ঠিক আছে? আচ্ছা, তো তড়িৎ চুম্বকীয় তরঙ্গটার সংজ্ঞাটা মনে রাখিও। যে তরঙ্গ সঞ্চালনের জন্য মাধ্যমের প্রয়োজন হয় না, খুবই গুরুত্বপূর্ণ কথা,
যে তরঙ্গ সঞ্চালনের জন্য কিসের প্রয়োজন হয় না ভাইয়া? মাধ্যমের প্রয়োজন হয় না। তরঙ্গ সঞ্চালিত হবে অথচ কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। যেমন খেয়াল করো, এই মুহূর্তে আমরা কিন্তু বায়ু মাধ্যমে অবস্থান করছি, তাই না? পানি, সমুদ্র বা নদী নালা, এটা কি? এটা হচ্ছে পানি মাধ্যম বা তরল মাধ্যম, তাই না? কঠিন মাধ্যম কোনটা? যেমন এই বোর্ডটা, এটা একটা কঠিন মাধ্যম। কথাটা বুঝতেছো তুমি? হ্যাঁ, তো এমন একটা তরঙ্গ যার চলাচলের জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। চিন্তা করো তো, কোথায় মাধ্যম নেই? কোথায় কোনো মাধ্যম নেই? এক্স্যাক্টলি মহাকাশে, অর্থাৎ আউট অফ পৃথিবীর সিস্টেমের বাইরে, বায়ুমণ্ডলের বাইরে তুমি যদি চলে যাও, তখন তুমি মহাকাশে গিয়ে পৌঁছাও। অ্যান্ড এই মহাকাশে কিন্তু কোনো প্রকার মাধ্যম নেই। এই মাধ্যমলেস অর্থাৎ মিডিয়ামলেস জায়গাটায় যে তরঙ্গ চলতে পারে তাকে আমরা তড়িৎচুম্বকীয় তরঙ্গ বলি। এবং এই তড়িৎচুম্বকীয় তরঙ্গটা মূলত আসলে তড়িৎ ও চুম্বক ক্ষেত্র, তড়িৎ এবং চুম্বক ক্ষেত্রের একত্রের মিশ্রণের মাধ্যমে হয়। মিশ্রণ বলা যাবে না লজিক্যালি, একত্রে যখন অ্যাক্ট করে, কাজ করে, তখন এটাকে আমরা বলি হচ্ছে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। একটা ছোট্ট এক্সাম্পল দিই, তড়িৎ চুম্বকীয় তরঙ্গের একটা এক্সাম্পল দিই, চলো। এই যে দিস ইজ তড়িৎ চুম্বক তরঙ্গ। খেয়াল করো, এখানে তোমরা খেয়াল করতেছো যে ই মানে হইল ইলেকট্রিক্যাল ফিল্ড, আর বি মানে হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড। তড়িৎ চুম্বক তড়িৎ প্রাবল্য, আর হচ্ছে বি হচ্ছে চুম্বক প্রাবল্য বা চুম্বক তীব্রতা। এই দুইটা যখন 90 ডিগ্রিতে, দেখো ওয়েভ দুইটা দেখছো, এখানে দুইটা ওয়েভ, কিন্তু একটা না, দুইটা ওয়েভ 90 ডিগ্রিতে আপ অ্যান্ড ডাউন করতেছে এরকম ভাবে। বুঝছো বিষয়টা? হ্যাঁ, বুঝছো বিষয়টা? 90 ডিগ্রিতে আপ অ্যান্ড ডাউন, 90 ডিগ্রিতে আপ অ্যান্ড ডাউন, এটাকে আমরা বলি হচ্ছে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। কথাটা বুঝছো? এখানে দুইটা তরঙ্গ একসাথে কাজ করতেছে। বুঝছি? নাইস। এবং বলতে পারো তাহলে ভাইয়া তড়িৎ চুম্বকীয় তরঙ্গ তাহলে কি আসলে? খুব সহজ ভাষায় বলি, সূর্য থেকে যে জিনিসটা আমাদের পৃথিবীতে আসে, অর্থাৎ লাইট বা আলো। এক্স্যাক্টলি, আলো হচ্ছে এক ধরনের তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। কথাটা বুঝছো? সো আমরা এই এক্সাম্পলটা খুব ভালোভাবে মাথায় রাখবো। আলো হচ্ছে আমাদের তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। আলো হচ্ছে আমাদের তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। এক্সাম্পলটা খুব ভালোভাবে মাথায় রাখবো। তাহলে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ নিয়ে যদি কেউ প্রশ্ন করে, তুমি উত্তর দিবা যে এমন একটা তরঙ্গ যার চলাচলের জন্য মাধ্যমের প্রয়োজন হয় না, সেই তরঙ্গই হচ্ছে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। উদাহরণ যদি দিতে হয়, তাহলে আলো হচ্ছে এক ধরনের তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। ক্লিয়ার? তাহলে এই মুহূর্তে তুমি যে লাইট দেখতেছো, ভাই এটা তো আমাদের বায়ু মাধ্যমে কাজ করতেছে, তাই না? আরে ভাই, মাধ্যমের লাগে না মানে কি? এটা মাধ্যমের ভিতরেও কাজ করতে পারে, মাধ্যম ছাড়াও কাজ করতে পারে। কথাটা বুঝছো? ওকে, এবার আসো আমাদের মাস্টার মাইন্ড, অর্থাৎ মেকানিক্যাল ওয়েভ বা যান্ত্রিক তরঙ্গ। এটা হচ্ছে আমাদের অধ্যায়ের মেইন আলোচনার বিষয়। বুঝছো? যান্ত্রিক তরঙ্গ হচ্ছে এমন একটা তরঙ্গ যে তরঙ্গের চলাচলের জন্য মাধ্যমের প্রয়োজন হয়। বুঝছো বিষয়টা? পার্থক্যটা ধরতে পারছো? যে জিনিসটা চলাচলের জন্য মাধ্যমের প্রয়োজন হয়, যে তরঙ্গ সঞ্চালনের জন্য কোনো মাধ্যমের, আচ্ছা এখানে লেখা উঠে নাই, মাধ্যমের প্রয়োজন হয়, তাকে আমরা যান্ত্রিক তরঙ্গ বলি। ঠিক আছে, কথাটা বুঝছো? ওকে, নাইস। তাহলে বলতে পারো ভাই যান্ত্রিক তরঙ্গের উদাহরণ। আরে ভাই, যান্ত্রিক তরঙ্গ নিয়েই তো আমরা পড়াশোনা করব। অধ্যায়ের নামটা কি বলতো? তরঙ্গ ও শব্দ এক প্রকার তরঙ্গ, অর্থাৎ আমরা যে আওয়াজ করতেছি এটাও কিন্তু এক ধরনের তরঙ্গ। এই যে তরঙ্গটা, এটা হচ্ছে যান্ত্রিক তরঙ্গ, শব্দ তরঙ্গ। অর্থাৎ যান্ত্রিক তরঙ্গের উদাহরণ যদি আমি বলি, উদাহরণটা হবে হচ্ছে শব্দ তরঙ্গ। এখন বলতে পারো ভাই শব্দ তরঙ্গ একটাই না, তোমার পানির ঢেউ, এটাও একটা যান্ত্রিক তরঙ্গ। এই যে পানির ঢেউ দেখো, এটাও একটা যান্ত্রিক তরঙ্গ। পানির ঢেউ, ক্লিয়ার? বুঝছি? এটা একটু মাথায় রাখতে হবে। যার মাধ্যমের প্রয়োজন নেই সেটা হচ্ছে তোমার তড়িৎচুম্বকীয় তরঙ্গ, যার মাধ্যমের প্রয়োজন আছে সেটা হচ্ছে যান্ত্রিক তরঙ্গ। অর্থাৎ তুমি যদি স্পেসে গিয়ে, মহাকাশে গিয়ে জোরে আওয়াজ করো যে হেল্প মি, কেউ শুনবে না। বুঝছো? কেউ শুনবে না, কারণ মাধ্যমবিহীন অঞ্চলে শব্দ পাস করতে পারে না। ক্লিয়ার? ওকে, তো চলো আমাদের পরের টপিকটাই যাই। যেহেতু আচ্ছা অলরেডি কিন্তু আমাদের এটা শেষ, তরঙ্গের যান্ত্রিক তরঙ্গ এবং তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, এই দুইটা টপিক আমরা শেষ করেছি। এখন প্রশ্ন হচ্ছে যান্ত্রিক তরঙ্গ যে আবার দুই প্রকার, একটা হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ আর একটা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ। তো চলো এই দুইটা একটু জেনে নিই। হিয়ার ইজ দ্য অনুপ্রস্থ এবং অনুদৈর্ঘ্য। অনুপ্রস্থ তরঙ্গটা হচ্ছে আমাদের জেনারেল যে তরঙ্গটা আমরা চিনি,
আপ অ্যান্ড ডাউন, আপ অ্যান্ড ডাউন, আপ অ্যান্ড ডাউন, তাই না? সেটা হইতেছে হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ। আর অনুদৈর্ঘ্য হচ্ছে এইরকম, দেখতে একটু বিদঘুটে লাগতে পারে, বাট তোমরা এক ধরনের স্প্রিং আছে, স্প্রিং ওটা কী বলে আমি ভুলে গেছি, মানে অনেকটা যেরকম চুরির মতো করে এরকম করে করা যায়, আমি দেখাচ্ছি একটু পরে তোমাকে এক্সাম্পল সহ দেখাচ্ছি। এটা হচ্ছে এরকম সংকোচন প্রসারণ, সংকোচন প্রসারণ, সংকোচন প্রসারণ, সংকোচন প্রসারণ। অর্থাৎ এটা নিয়ে আমরা আসলে অনেক জানবো, আস্তে ধীরে আমরা জিনিসটা একটু ক্লিয়ার হবো। আপাতত সংজ্ঞাটা একটু জেনে নিই। অনুপ্রস্থ তরঙ্গটা হচ্ছে এইটা, যেটা তুমি দেখতেছো, এটা হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ, যেটার মধ্যে একটা কি থাকে দেখো, আপ হচ্ছে ডাউন হচ্ছে, আপ হচ্ছে ডাউন হচ্ছে, আপ হচ্ছে ডাউন হচ্ছে, তাই না? এটা হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ। অর্থাৎ যে তরঙ্গ মাধ্যমের কণাগুলোর স্পন্দনের দিকের সাথে সমকোণে থাকে, কথাটা মনোযোগ দিতে হবে, খুব মনোযোগ দিতে হবে। আমি একটু আগে তোমাকে কি শিখাইছি বলো তো? একটু আগে আমি তোমাকে কি শিখাইছি? যে এই তরঙ্গগুলো তৈরি হয় মূলত মাধ্যমের কণাগুলোর আপ অ্যান্ড ডাউনের কারণে, আপ অ্যান্ড ডাউনের কারণে। ধরো আমি এখানে একটা কণা নিলাম, আমি এখানে একটা কণা নিলাম, এই কণাটা কি করবে? এই কণাটা আপ অ্যান্ড ডাউন করবে। এই কণাটা কি করবে ভাইয়া? এই কণাটা হচ্ছে আপ অ্যান্ড ডাউন করবে। এই যে দেখো, মনে করো আপ নিচে গেল, দেন হচ্ছে তোমার উপরে যাবে, আপ অ্যান্ড ডাউন করবে, সহজ কথা, আপ অ্যান্ড ডাউন করবে। এই যাক, মোটামুটি হয়েছে আর কি, বুঝে নাও। এই যে দেখছো, আপ অ্যান্ড ডাউন, আপ অ্যান্ড ডাউন করবে, সে উপরে যাবে একবার, নিচে যাবে একবার, উপরে যাবে একবার, নিচে যাবে একবার, উপরে যাবে একবার, নিচে যাবে একবার। অর্থাৎ মাধ্যমের কণার যে গতিটা সেটা কিন্তু অলওয়েজ আপ অ্যান্ড ডাউন। এমন না যে সামনে চলে যাচ্ছে মাধ্যমের কণাটা, এখান থেকে ফ্লোয়ের মাধ্যমে চলে যাচ্ছে। আমি এই কথাটা কিন্তু একটু আগেও বুঝাইছি, অ্যানিমেশন দিয়ে দেখিয়েছি যে মাধ্যমের কণাগুলো অলওয়েজ আপ অ্যান্ড ডাউন করবে অনুপ্রস্থের ক্ষেত্রে, তাই না? অনুপ্রস্থের ক্ষেত্রে। কিন্তু বলো তো আমার তরঙ্গটা কোন দিকে যাচ্ছে? তরঙ্গটা কিন্তু সামনের দিকে যাচ্ছে, সামনের দিকে যাচ্ছে। অর্থাৎ তরঙ্গের দিক যদি আমি বলি, এইটা কিন্তু অন্য দিকে। দেখো খেয়াল করে, দেখো খেয়াল করে, আমার তরঙ্গের দিক এটা এই দিকে, আমার তরঙ্গ যাচ্ছে এই দিকে, আমার তরঙ্গ যাচ্ছে সামনের দিকে, এই যে এইভাবে করে সামনের দিকে। কিন্তু আমার কণাগুলো কি সামনের দিকে যাচ্ছে? কণাগুলো সবাই মিলে ওরা আপে যাচ্ছে, নিচে যাচ্ছে। যে কোনো স্পেসিফিক একটা কণা যদি ধরি, সে আপে যাচ্ছে, নিচে যাচ্ছে। খেয়াল করো, তরঙ্গের দিকের সাথে কণার যে কি বলে মুভমেন্ট বা মোশন বা গতি, সেটা 90 ডিগ্রি ক্রিয়েট করছে না? খেয়াল করো তো, খেয়াল করো তো, তরঙ্গের দিকের সাথে কণাগুলোর আপ অ্যান্ড ডাউন, এটা কি অলওয়েজ 90 ডিগ্রি ক্রিয়েট করতেছে না? এক্স্যাক্টলি এই ধরনের সিনারিও যদি হয়, সেই ধরনের তরঙ্গকে আমরা বলি অনুপ্রস্থ তরঙ্গ। ক্লিয়ার? সংজ্ঞাটা আরেকবার দেখো। যে তরঙ্গ মাধ্যমের কণাগুলোর স্পন্দনের দিকের সাথে, অর্থাৎ মাধ্যমের কণাগুলো যেই দিকে স্পন্দিত হয় তার সাথে তরঙ্গের দিকটা মানে এই দিকে, ওইটা অলওয়েজ কিসে থাকে? সমকোণে থাকে। সো এটাই হচ্ছে এখানকার মূল মোটো। ক্লিয়ার ভাইয়া? ক্লিয়ার ভাইয়া? বুঝছি? নাইস। তাহলে ভাইয়া উল্টা কথাটাই হবে না, যে দেখো তো অনুদৈর্ঘ্য কাকে বলে? এখানে কিন্তু আরেকটা কথা বলে রাখি, অনুপ্রস্থ তরঙ্গের আরেক নাম হচ্ছে আর তরঙ্গ। কি তরঙ্গ ভাইয়া? আর তরঙ্গ। কারণ অনেক সময় প্রশ্নে, পরীক্ষার প্রশ্নে স্যাররা আর তরঙ্গ লিখে দেয় এবং তখন পোলাপান বুঝে না, ওমা আর তরঙ্গ কি ভাই, এটা তো আমি জীবনেও পড়ি নাই, তাই না? সো প্যারা খাওয়ার কিছু নেই। এই আর তরঙ্গ আর অনুপ্রস্থ তরঙ্গ একই একই জিনিস। এবার আসি অনুদৈর্ঘ্য তরঙ্গ। অনুদৈর্ঘ্য তরঙ্গ ইংরেজিতে বলা হয় লংগিটিউডিনাল ওয়েভ। যে তরঙ্গ মাধ্যমের কণাগুলোর দিকের সাথে সমান্তরালে অগ্রসর হয়। খুব মনোযোগ দাও। এইটা বোঝার আগে চলো আমরা একটু অনুদৈর্ঘ্য তরঙ্গের একটা এক্সাম্পল দেখে আসি। অনুদৈর্ঘ্য তরঙ্গ আসলে দেখতে কেমন, কিভাবে দেখায়? এই যে খেয়াল করো, খুব সুন্দর। এটা মনে হচ্ছে যে টিভিতে ঝিঝি ঝিঝির হচ্ছে আর কি, বা হোয়াট এভার, হ্যাঁ ওইরকম টাইপের একটা ফিল আসতেছে। এখানে এই যে দাগগুলো, এই যে দাগগুলো, এগুলোকে মনে করো এরা হচ্ছে মাধ্যমের এক একটা কণার ব্যাচ। মানে এরকম এরা হচ্ছে একটা একটা কণা 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 কণা, ঠিক আছে? অসংখ্য কণা, একটা কণাগুলোকে একটা লাইন লাইন চিহ্নিত করছি আমি। দেখো আমি মনে করো এখানে একটা জোরে আওয়াজ করলাম, ইয়া। এই আওয়াজটা প্রথমে কি হবে? এই কণাগুলোকে বাড়ি দিবে, বাড়ি দিবে। দেন বাড়ি দেওয়ার সাথে সাথে দেখো কিছু কণা সংকুচিত হয়ে যাচ্ছে, এই যে সংকুচিত হয়ে যাচ্ছে, এরপর আবার প্রসারিত হচ্ছে, আবার সংকুচিত হচ্ছে, আবার প্রসারিত হচ্ছে, সংকুচিত হচ্ছে, প্রসারিত হচ্ছে, সংকুচিত হচ্ছে, প্রসারিত হচ্ছে। মনোযোগ, মনোযোগ। এইটাও এক ধরনের তরঙ্গের স্টাইল। আরেকটু সুন্দর এক্সাম্পল দিই তোমাকে। এই যে দেখো, এইটা দেখো, এইটা দেখো খেয়াল করে। এই যে দেখো, এটা হচ্ছে একটা স্পিকার, স্পিকার থেকে আমি আওয়াজ করতেছি,
স্পিকারের সামনে অসংখ্য কণা, এই কণাগুলো প্রথমে কি হচ্ছে, দেখো দেখো সংকুচিত হলো, তারপরে প্রসারিত হইলো, আবার সংকুচিত হইলো, আবার প্রসারিত হইলো, সংকুচিত হচ্ছে, দেখছো কিছু জায়গায় সংকোচন, কিছু জায়গায় প্রসারণ, কিছু জায়গায় সংকোচন, কিছু জায়গায় প্রসারণ। এইটাই হইতেছে অনুদৈর্ঘ্য তরঙ্গ বা লঙ্গিটিউডিনাল ওয়েভ। কথাটা ক্লিয়ার, মাথায় ঢুকছে জিনিসটা? হ্যাঁ, এটাও এক ধরনের ওয়েভ, যেখানে একটা কি থাকে, এরকম সংকোচন হয়, কণাগুলো একত্রিত সংকুচিত হয়, আবার প্রসারিত হয়, সংকুচিত হয়, আবার প্রসারিত হয়। এটাই হইতেছে অনুদৈর্ঘ্য তরঙ্গ। এবার চলো আমরা ছবির মাধ্যমে একটু বুঝি। অনুদৈর্ঘ্য তরঙ্গতে কি করে, একটা দেখো সংকোচন, একটা সংকোচন হয় এবং একটা প্রসারণ হয়, সংকোচন হয়, প্রসারণ হয়। খেয়াল করছো এরকম সব জায়গায় দেখো সংকোচন প্রসারণ, সংকোচন প্রসারণ। মাধ্যমের কণাগুলো অলওয়েজ কি করে, নিজেদের জায়গায় সংকুচিত হয়, প্রসারিত হয়, সংকুচিত হয়, প্রসারিত হয়, অনেকটা এরকম দেখো। কথাটা বুঝছো, কথাটা বুঝছো? এটাও এক ধরনের তরঙ্গ, এবং এটাকে আমি অনেকে বলি যে এটা নিয়ে প্যারা খাওয়ার দরকার নাই, এটাকে অনেকটা এটার মতো চিন্তা করবা। কিভাবে চিন্তা করবা, এই সংকোচনকে মনে করবা যে একটা আপ, এই প্রসারণকে মনে করবা একটা ডাউন। বুঝো কথাটা, একটা আপ একটা ডাউন, আবার একটা আপ একটা ডাউন, আপ ডাউন, আপ ডাউন। কথাটা বুঝছো? এটা যদিও নেসেসারি না, বাট আমি জাস্ট জিনিসটা বুঝাইলাম যে তুমি চাইলে তো অনুদৈর্ঘ্য তরঙ্গকে এভাবে চিন্তা করতে পারো, ভিজুয়ালাইজ করতে পারো। এখন সংজ্ঞার সাথে আমরা জিনিসটা একটু রিলেট করি। সংজ্ঞাটাই বলা হয়েছে যে মাধ্যমের কণাগুলোর স্পন্দনের দিকের সাথে তরঙ্গর দিক সমান্তরাল হয়, নট 90 ডিগ্রি। কীভাবে কীভাবে একটু মনোযোগ দেন, একটু মনোযোগ দেন, সরি একটু মনোযোগ দিয়ে আসো। এইটা একটু দেখি, খেয়াল করো, একটু মনোযোগ দিই, ঠিক আছে, একটু মনোযোগ দিই। আমরা এই লাল দাগটা দেখতে পাচ্ছি কি, এখানে একটা লাল দাগ আছে, তোমরা কি খেয়াল করতেছো? এখানে একটা লাল দাগ আছে, যে আমি কলমটা এখানে ধরলাম, এই যে দেখো এই লাল দাগটা, দেখো দেখো, ও আপ যাচ্ছে ডাউন যাচ্ছে, আপ যাচ্ছে ডাউন যাচ্ছে। ও কিন্তু আপ ডাউনও যাচ্ছে না, বরং সরি ব্যাক অ্যান্ড ফ্রোথ করতেছে, সামনে যাচ্ছে পিছনে যাচ্ছে, সামনে যাচ্ছে পিছনে যাচ্ছে, সামনে যাচ্ছে পিছনে যাচ্ছে, সামনে যাচ্ছে পিছনে যাচ্ছে। এর মানে বলো তো কি হচ্ছে, এই কণাটা যদি আমরা এখানে একটা কণা ধরি, এই কণাটা আপ যা সামনে যাচ্ছে পিছনে যাচ্ছে, সামনে যাচ্ছে পিছনে যাচ্ছে, সামনে যাচ্ছে পিছনে যাচ্ছে, একবার সংকুচিত হচ্ছে আবার প্রসারিত হচ্ছে, সংকুচিত হচ্ছে প্রসারিত হচ্ছে, সংকুচিত হচ্ছে প্রসারিত হচ্ছে। মানেটা কি? মানেটা হচ্ছে এটাই যে এইখানে কণাগুলো এইরকম সামনাসামনি আপ অ্যান্ড ডাউন করে। এটাকে আমরা আপ অ্যান্ড ডাউন বলবো না, এটাকে আমরা বলি ব্যাক অ্যান্ড ফ্রোথ। হ্যাঁ, সামনে যাওয়া পিছনে আসা, সামনে যাওয়া পিছনে আসা। তোমরা অলরেডি জিনিসটা ভিজুয়ালাইজ করতেছো, যেখানে তরঙ্গটা এইভাবে সামনের দিকে অগ্রসর হচ্ছে, তরঙ্গ সামনের দিকে যাচ্ছে, তরঙ্গ সামনের দিকে যাচ্ছে, এবং কণাগুলো এরকম সামনে যাচ্ছে পিছনে যাচ্ছে, সামনে যাচ্ছে পিছনে যাচ্ছে। কণাগুলো কিন্তু এমন না যে এখানে যাত্রা শুরু করে 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 চলে যাচ্ছে, ও কিন্তু চলে যাচ্ছে না, ও একটা জায়গায় দাঁড়িয়ে সবাই মিলে একত্রিত হয়ে কিছু কিছু কণা এখানে আপ অ্যান্ড ডাউন করতেছে, এখানে একটা কণা আপ অ্যান্ড ডাউন করতেছে, এখানে একটা আপ অ্যান্ড ডাউন করতেছে, ব্যাক অ্যান্ড ফ্রোথ করতেছে। কথাটা বুঝছো? কথাটা ক্লিয়ার করতে পারতেছি কিনা? অর্থাৎ অনুদৈর্ঘ্য তরঙ্গ যেটা, এটা হচ্ছে অনেকটা যে একটা কণা, এই কণাগুলো নিজেদের জায়গায় থেকে আপ ব্যাক অ্যান্ড ফ্রোথ করে, সামনে যায় পিছনে আসে, সামনে যায় পিছনে আসে, এবং তরঙ্গের দিকটাও কিন্তু সামনের দিকে হয়। তাহলে বলো তো তরঙ্গের দিকের সাথে কণাগুলোর যে সামনে যাওয়া পিছনে আসা, এটা কিভাবে কোন দিকে কাজ করতেছে? প্যারালালি কাজ করতেছে না জিনিসটা? সমান্তরালে কাজ করতেছে না জিনিসটা? দ্যাটস ওয়াই এইটাকে আমরা বলি হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ, নট অনুপ্রস্থ। অর্থাৎ এখানে আমাদের সমান্তরালে জিনিসটা কাজ করে, নট 90 ডিগ্রি। এটাই তোমাদের বুঝতে হবে। এবং অনুদৈর্ঘ্য তরঙ্গকে আরেক নাম ডাকা হয় দীঘল তরঙ্গ। দীঘল তরঙ্গ, বা আরেকটা নাম আছে, এক্স্যাক্টলি আমার মাথায় এই মুহূর্তে আসতেছে না, কি যেন নামটা ছিল, যাক এই মুহূর্তে আমাদের মাথায় আসতেছে না, আমি চেষ্টা করবো কমেন্টে জানিয়ে দেওয়ার, ঠিক আছে? অনুদৈর্ঘ্য তরঙ্গ এবং অনুপ্রস্থ তরঙ্গ বুঝে আসছে কিনা? একটা হচ্ছে এরকম একটা ওয়েভ, এটা বোঝা বেশি ইজিয়ার, এবং আরেকটা হচ্ছে এরকম ব্যাক আপ অ্যান্ড ডাউন, আপ ব্যাক অ্যান্ড ফ্রোথ, ব্যাক অ্যান্ড ফ্রোথ, ব্যাক অ্যান্ড ফ্রোথ, ব্যাক অ্যান্ড ফ্রোথ। জিনিসটা হচ্ছে সংকুচিত হচ্ছে প্রসারিত হচ্ছে, সংকুচিত হচ্ছে প্রসারিত হচ্ছে। এবং তোমাদের এখানে একটা প্রবলেম হয় যে ভাইয়া তাহলে অনুদৈর্ঘ্য তরঙ্গের উদাহরণ কি, অনুপ্রস্থ তরঙ্গের উদাহরণ কি? সহজ ভাষায় যদি বলি, পানির যে ঢেউ আছে, পানির যে ঢেউ, পানির ঢেউ, এইটা হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গের উদাহরণ। পানির ঢেউ হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গের উদাহরণ। তাহলে অনুদৈর্ঘ্য তরঙ্গের উদাহরণ কোনটা? শব্দ তরঙ্গ, শব্দ তরঙ্গ। অর্থাৎ শব্দ তরঙ্গ হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ। আমরা যে আওয়াজ করি, আমরা যে আওয়াজ করতেছি হ্যালো হোয়াটসঅ্যাপ,
এই তরঙ্গ, এই আওয়াজটা কখনোই এমনভাবে যায় না, এমনভাবে যায় না। ও কীভাবে যায়, মনোযোগ দাও। হ্যালো, কথাটা বুঝছো? আপ অ্যান্ড ডাউন, এই যে ব্যাক অ্যান্ড ফোর্থ, মুখ থেকে বের হয়ে ব্যাক অ্যান্ড ফোর্থ করে তোমার চোখ তোমার কানে যায়। কথাটা বুঝছো? এই হচ্ছে বেসিক ধারণাটা। নাইস। পরের টপিকটাই যাই আসে। এই সংজ্ঞাগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এগুলো সব মুখস্থ করতে হবে। নাইস। তো হ্যাঁ, ফাইনালি আমরা তরঙ্গের একটু বৈশিষ্ট্য সম্পর্কে একটু জানি। তরঙ্গের বৈশিষ্ট্য খুব ইম্পর্টেন্ট একটা টপিক, মনোযোগ দিবা, ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে। এগুলো কিন্তু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। পরীক্ষাতে কিন্তু খ নাম্বার প্রশ্নে জিজ্ঞাসা করা হয় যে তরঙ্গের বৈশিষ্ট্যগুলো কি কি। তো তুমি সুন্দরভাবে প্রথমে বলবা যে দেখেন ভাই স্যার, দেখেন তরঙ্গে যখন প্রবাহিত হয়, মাধ্যমের কণাগুলো কখনো তরঙ্গের সাথে সাথে প্রবাহিত হয়ে চলে যায় না। মাধ্যমের কণাগুলো কিন্তু নিজের জায়গায় থেকে হয় আপ অ্যান্ড ডাউন করে, নাহলে আগে পিছে করে, কিন্তু মাধ্যমের কণাগুলো এক পাশ থেকে আরেক পাশে চলে যায় না, তাই না? এক্স্যাক্টলি। সো মাধ্যমের কণা স্পন্দনের গতির ফলে তরঙ্গের সৃষ্টি হয়, কিন্তু মাধ্যমের কণাগুলো স্থানান্তরিত হয় না। দ্বিতীয় পয়েন্ট, যান্ত্রিক তরঙ্গ সঞ্চালনের জন্য মাধ্যমের প্রয়োজন, জানি আমরা। আর তড়িৎচুম্বক তরঙ্গ প্রবাহের জন্য মাধ্যমের প্রয়োজন নেই, জানি আমরা। তরঙ্গ এক স্থান থেকে অন্য স্থানে শক্তি সঞ্চালন করে, আমরা এটাও জেনেছি যে তরঙ্গের মাধ্যমে এক স্থান থেকে আরেক স্থানে শক্তি সঞ্চারিত হয়। তরঙ্গ হচ্ছে একটা ইলিউশন টাইপের একটা জিনিস, যেটা কণাগুলো আপ অ্যান্ড ডাউন করার কারণে হয়, তরঙ্গের বেগ মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে। এইটা আমি তোমাকে একটু বলি, তোমরা এখন হয়তো বিশ্বাস করবা না। এই যে বায়ু মাধ্যমে আমি যে আওয়াজ করতেছি, এই আওয়াজটা যত স্পিডে যাচ্ছে, আমি যদি এখানে একটা লোহার দণ্ড রেখে বাড়ি মারতাম, ওই আওয়াজটা লোহার ভিতর দিয়ে আরো বেশি স্পিডে যাইত। কথাটা বুঝছো? মাধ্যম চেঞ্জ করলে, অর্থাৎ বায়ু থেকে কঠিন মাধ্যমে তরঙ্গের বেগ বেড়ে যায়। বুঝছো? তরঙ্গের বেগ বেড়ে যায়। তো এটা হচ্ছে আমরা দেখবো, আমাদের সামনের শব্দ তরঙ্গ যখন আমরা পড়বো তখন এগুলো ডিটেল বুঝবো। ঠিক আছে, এটা একটু মাথায় রেখো যে মাধ্যমের উপরে তরঙ্গের বেগ নির্ভর করে। কথাটা বুঝছো? আচ্ছা, তরঙ্গের প্রতিফলন হয়, প্রতিসরণ হয় এবং উপরিপাতন হয়। প্রতিফলন প্রতিসরণ এটা যে হয়, এটা তোমাদের দুটো আলাদা চ্যাপ্টারই আছে, যে আলোর প্রতিফলন এবং আলোর প্রতিসরণ, তাই না? আলোকে একটা তরঙ্গ না, তো এটার প্রতিফলন প্রতিসরণ দুইটার জন্য আলাদা আলাদা অধ্যায় আছে, তখন আমরা বুঝবো যে প্রতিফলন আর প্রতিসরণটা কি। আপাতত শোনো উপরিপাতনটা কি। উপরিপাতন কি জিনিস, চলো এটা একটু জেনে। এই যে খেয়াল করো, এই জায়গাটা একটু মনোযোগ দিও, খুব ভালোভাবে মনোযোগ দাও। দেখো আমি এখানে দুইটা ওয়েভ নিয়েছি। একটা ওয়েভ হচ্ছে ওই পাশ থেকে এই পাশে আসতেছে, এই যে লালটা ওই পাশ থেকে এই পাশে আসতেছে, দেখো ওই পাশ থেকে এই পাশে আসতেছে। আর নীল যে তরঙ্গটা, এটা হচ্ছে এই পাশ থেকে এই পাশে যাচ্ছে, এই পাশ থেকে ওই পাশে যাচ্ছে, দুইজন দুই দিক থেকে আসতেছে। এবং এখানে একটা মজার কাহিনী করতেছে, এই দুইজন যখন তরঙ্গ মানে কথা হইতেছে, তুমিও এখান থেকে জোরে আওয়াজ করতেছো, ওই পাশ থেকে তোমার বন্ধু আওয়াজ করতেছে। তো দুইজন যখন দুই পাশ থেকে আওয়াজ করবা, মানে পারফেক্টলি আওয়াজটা শুনবা নাকি বেশি শুনবা, এইটার উপরে একটা কনসেপ্ট আছে, সেটাকে আমরা বলি হচ্ছে উপরিপাতন বা সুপারপজিশন। তো এটা কি হয় খেয়াল করো, আমি যেন যে কোনো একটা পজিশন অফ করি, এই যে খেয়াল করো, যখন এই দেখো এই দাগ বরাবর চিন্তা করো, দেখো এই তরঙ্গটা হ্যাঁ খেয়াল করো, এই লাল তরঙ্গটা আর নীল তরঙ্গটা যখন একই জায়গায় পজিশনে হইতেছে, আর একটু আগাই, হ্যাঁ এই যে দেখো লাল তরঙ্গটা আর নীল তরঙ্গটা যখন একই জায়গায় পজিশন করতেছে, দুইজনই দেখো উঁচা, এই পয়েন্টের দিকে তাকাও, দুইজনই দেখো উঁচা অবস্থায় আছে। সো দুইজন যখন মার্চ করবে মানে একজন এদিক থেকে আসছে, আরেকজন এদিক থেকে আসতেছে, মার্চ করবে, তখন ফলাফল বা অ্যান্সার বা সলিউশনটা, ফলাফলটা কি হবে, দুইটা মার্চ করে অনেক বড় একটা তরঙ্গ হবে। বড় তরঙ্গ বলতে যাচ্ছি, বিস্তারটা অনেক বড় হবে, অনেক উঁচা তরঙ্গ হবে। আবার খেয়াল করো, যদি এমন হয় একজনের ডাউন আরেকজনের টপ মিলে যায়, স্লো করার ওয়ে আছে, হ্যাঁ স্লো ওয়েভ টুগেদার, আচ্ছা এই শো ওয়েভ না, স্লো করা যাচ্ছে যে করে, আচ্ছা খেয়াল করো, তোমাদের হয়তো আমি বুঝাইতে পারতেছি না জায়গাটা, এই যে দেখো খেয়াল করো, এই জায়গাটায় খেয়াল করো, একজনের ডাউন আরেকজনের আপ, এই বরাবর যদি চিন্তা করো, দেখো এই জায়গাটা কিন্তু তরঙ্গটা ছোট হয়ে যাচ্ছে, তরঙ্গের মানে হাইটটা, যেটাকে আমরা একটু পরে বুঝবো, বিস্তার, এটা কিন্তু কমে যাচ্ছে।
তো এইটাই হচ্ছে কথা। উপরিপাতন বলতে আমি এটাই বুঝাই যে যখন দুইটা তরঙ্গ একসাথে কোলাইড করে বা কলিশন করে, তখন যদি টপ আর টপ মিলে যায় তাহলে তরঙ্গটা অনেক উঁচা লম্বা হয়। যদি একজনের টপ আরেকজনের বটম মিলে যায় তখন হয় এটা হচ্ছে ছোট তরঙ্গ হয়। এটাই হচ্ছে উপরিপাতন। বুঝছি? আরও বিস্তারিত আমরা হয়তো আর একটু বড় ক্লাসে জানবো, আপাতত এতটুকু জানলেই মোর দ্যান এনাফ। ক্লিয়ার? সো এই জিনিসটা আপনাদের সুন্দরভাবে মুখস্থ করতে হবে। ক্লিয়ার? তরঙ্গের বৈশিষ্ট্য সমূহ। চলো পরের টপিকে চলে যাই। হ্যাঁ, এবার আমাদের হচ্ছে আলোচনা শুরু হবে, মজা হবে। এবার আমরা তরঙ্গের ইতিকথা সম্পর্কে জানব, অর্থাৎ তরঙ্গের পূর্ণকম্পন কী জিনিস, তরঙ্গ দৈর্ঘ্য কী জিনিস, পর্যায়কাল কী জিনিস, কম্পাঙ্ক কী জিনিস, বিস্তার কী জিনিস, দশা কী জিনিস, তরঙ্গের বেগ কী জিনিস, এই বিষয়গুলো সম্পর্কে আমরা এখন বিস্তারিত ঠান্ডা মাথায় আমরা শিখব। এবং এই টপিকগুলো যে ভালোভাবে বুঝবে, এই অধ্যায়ের যে কোনো ম্যাথ তার জন্য কয়েক সেকেন্ড লাগবে জাস্ট। তো চলো দেখি ফেলি। প্রথমে জানতে হবে পূর্ণকম্পন কি জিনিস। তো পূর্ণকম্পন কি দেখি তো, সরি, পূর্ণকম্পন খেয়াল করো, কমপ্লিট ভাইব্রেশন বা কমপ্লিট অসিলেশন এটা বলতে বোঝায়, এটা হচ্ছে আমি একটা জেনারেল তরঙ্গ দিকে রাখছি। আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে অনুপ্রস্থ তরঙ্গটাকেই আলোচনায় রাখবো, অনুদৈর্ঘ্য তরঙ্গ নিয়ে একটু একটু আলোচনা করবো, বাট ওইটা বোঝা যায়, মানে ওইটা আমরা পরে দেখবো যে একটা ম্যাথ সলভ করার সময় কাজে লাগে। বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের বোঝার সুবিধার্থে আমরা অনুপ্রস্থ তরঙ্গটাকে বেশি ব্যবহার করব। তো চলো দেখে ফেলি। সো এটা মনে করো একটা ওয়েভ। তোমাদের কিন্তু আমি একটা কথা বলেছি, ওয়েভ ইজ কাইন্ড অফ আ ইলিউশন টাইপের একটা জিনিস। এইটা কিন্তু একটা চলমান জিনিস, মাধ্যমের কণা চলবে না, বাট ওয়েভ চলবে, তাই না? দেখো তো জিনিসটা একটু বলো তো, এই যে এইটা দেখো তো, কণাগুলো আপ অ্যান্ড ডাউন করছে, বাট ওয়েভটা কিন্তু যাচ্ছে। তো আমি যদি র্যান্ডম কোনো একটা পয়েন্টে একটু দাঁড় করাই ওকে, এই যে দেখো আমি একটা ছবি তুলছি, তরঙ্গটার কি করছি, একটা ছবি তুলছি। এই ছবি তোলার সাথে সাথেই দেখো মানে পজ করছি বা একটা ছবি তুলছি, এই ছবিটাই মূলত আমরা আমাদের এই নোটের এখানে তুলে আনছি। কথাটা ক্লিয়ার? কথাটা বুঝছি। আরেকটা বিষয় একটু মনে করা দিই, এখানে প্রত্যেকটা কণাই কিন্তু তরঙ্গকে ফুললি কাভার করে। দেখো তরঙ্গ কিন্তু এমন না যে ও আপ অ্যান্ড ডাউন করতেছে ওর ভিতর দিয়ে চলবে না। দেখো খেয়াল করে, এইটা হচ্ছে একটা তরঙ্গ, তাই না? এই তরঙ্গ দেখো, এই কণাটা কিন্তু পুরো তরঙ্গটাকে কাভার করবে, কিন্তু নিজের জায়গায় থেকে তরঙ্গ ওর ভিতর দিয়ে চলে যাবে। দেখো কণা আপ অ্যান্ড ডাউন করবে কিন্তু তরঙ্গ ওর ভিতর দিয়ে চলে যাবে, কণা আপ অ্যান্ড ডাউন করবে, তরঙ্গ ওর ভিতর দিয়ে সিস্টেম করে চলে যাবে। এই যে দেখো খেয়াল করো, জিনিসটা একটু ভিজুয়ালাইজ করার চেষ্টা করো। কণা কিন্তু আপ অ্যান্ড ডাউন করতেছে, বা যে কোনো একটা কণা ধরি, এ কিন্তু আপ অ্যান্ড ডাউন করতেছে, বাট পুরো তরঙ্গটাই কিন্তু তার ভিতর দিয়ে ফ্লো করে চলে যাচ্ছে, কথাটা বুঝছো? এমন হচ্ছে একটা র্যান্ডম কণা আপ অ্যান্ড ডাউন করতেছে, পুরো তরঙ্গটাই তার ভিতরে যায়। তো আমরা এইভাবেই চিন্তা করব। আসো দেখি, ঠান্ডা মাথায়। পূর্ণকম্পন বলতে বোঝায় কোনো কম্পনশীল কণা বা তরঙ্গ সঞ্চালনশীল কোনো কণা তার নিজস্ব গতিপথের একটা নির্দিষ্ট বিন্দু থেকে যাত্রা শুরু করে একই দিক থেকে আবার সেই বিন্দুতে ফিরে আসে, অর্থাৎ একটা পূর্ণ আবর্তন হয়। তোমরা একটু মনে করে দেখো তো, আমরা পর্যায়বৃত্ত গতি পড়েছিলাম না? হ্যাঁ বলো তো, আমরা পর্যায়বৃত্ত গতি পড়েছিলাম কিনা বলো? আমরা পর্যায়বৃত্ত গতিতে এরকম একটা বস্তু রাখতাম একটা বৃত্তাকার পথে, এবং ওই বস্তুটাকে আস্তে আস্তে করে ঠান্ডা মাথায় এই পুরো একটা সার্কেলকে কাভার করাইতাম, কাভার করিয়ে যদি আবার এই জায়গাটা নিয়ে আসি, পুরো রাস্তা ঘুরিয়ে আবার এই জায়গাটা নিয়ে আসি, আমরা বলতাম যে আমি একটা পর্যায় বা একটা আবর্তন সম্পন্ন করেছি। কথাটা বুঝছো? একটা পূর্ণ আবর্তন সম্পন্ন করেছি। সেম অ্যাজ তরঙ্গের ক্ষেত্রেও হয়। একটা কণা সাপোজ ধরো এইখান থেকে এখানে আছে, কণাটা নিজের জায়গায় আপ অ্যান্ড ডাউন করতেছে, বাট তরঙ্গ তো তার ভিতর দিয়ে চলে যাচ্ছে, তাই না? তো আমরা ওইভাবেই চিন্তা করতেছি যে সে তরঙ্গটা তার ভিতরে চলে যাচ্ছে, বাট যেহেতু ছবিটা আমরা 3D আমাদের সবসময় কন্টিনিউয়াস বা মোশনের ছবিটা আমরা সবসময় রাখতে পারবো না, আমাদের ছবি জাস্ট একটা স্টিল পিকচার রাখতে হবে, কিছু করার নাই। তো ধরো কণাটা যাচ্ছে, এখানে আসলো, দেন আবার এখানে আসলো। কথাটা বুঝো। এই যে ছবি দুইটা আঁকলাম, এই দুইটাকে আমি তোমার একটা জাদুকরি জিনিস শিখাইতেছি, খুব মনোযোগ দিবা, তোমার হাজার কনফিউশন তোমার দূর হয়ে যাবে। মনোযোগ দাও। এই কণাটা এখানে আছে, ধরো এইখানে ওই কণাটা আছে, এই যে দুইটা কণা এখানে আছে, খেয়াল করো, এই যে যাচ্ছে, দেখো আমার দুই হাত দুই দিকে যাচ্ছে। এই যে দেখো, যখন কণাটা এখানে তখন এই কণাটা এখানে,
যখন এই কণাটা এখানে, তখন এই কণাটা এখানে আবার যাচ্ছে, আবার যাচ্ছে, দেখো 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 যাচ্ছে, এই যে এইখানে আসছে। যখন এই কণাটা এখানে, তখন ওই কণাটা এখানে, দেন কণাটা নিচে যাচ্ছে, এই কণাটাও নিচে যাচ্ছে, খেয়াল করছো? এই কণাটাও এখন এখানে, এই কণাটাও এখন এখানে, দেন এই কণাটা এখানে চলে যাচ্ছে, এই কণাটা এখানে যাচ্ছে, এখন এখানে এই কণাটা এখানে, এই কণাটা ফুল একটা আবর্তন দিয়ে ফেলছে, এই কণাটাও ফুল একটা আবর্তন দিয়ে ফেলছে। জিনিসটা কি বোঝা যাচ্ছে? কথাটা বুঝছো? আমি একটা কণার গতিকে একটা বৃত্তাকার গতির সাথে তুলনা করছি, যেহেতু এটা একটা পর্যায়বৃত্ত গতি, তো আমরা তুলনা করতে কিন্তু পারি। এই কণাটার যে দিকের সাথে আমি এইভাবে জিনিসটাকে রিপ্রেজেন্ট করতেছি, তো আমি এটাকে পয়েন্ট দ্বারা আইডেন্টিফাই করে দিই। আসো এটা করি, তাইলে তোমাদের জিনিসটা একটু বুঝতে সুবিধা হবে। কী দিয়ে করি? গোলাপি দিয়েই করি। এইটা মনে করো এ পয়েন্ট, এটা মনে করো আমার বি পয়েন্ট, এটা মনে করো আমার সি পয়েন্ট, এটা মনে করো আমার ডি পয়েন্ট, এটা মনে করো আমার ই পয়েন্ট। সেমভাবে দেখো দেখো, প্রথমে কণাটা ছিল এখানে, এটাকে ধরলাম এ পয়েন্ট, দেন কণাটা যাচ্ছে, এই পয়েন্টটা হচ্ছে আমার বি পয়েন্ট, সেম অ্যাজ ওইরকম। দেখো এই যে কণাটা এখানে যাচ্ছে, এটাও এখানে যাচ্ছে, বি পয়েন্টে যাচ্ছে, দেন বি থেকে সিতে যাচ্ছে, তাহলে আমার এই কণাটাও এখান থেকে সিতে যাচ্ছে, দেন সি থেকে ডিতে যাবে। দেখো খেয়াল করে, এই কণাটাও কিন্তু সি থেকে ডিতে আসলো, দেন ডি থেকে ইতে আসবে, আবার কণাটা এই যে দেখো ইতে, এখানে আমরা কমা দিয়ে ই লিখে দিলাম। কথাটা বুঝতে পারতেছি? কথাটা বুঝতে পারতেছি যে আমরা একটা তরঙ্গ সঞ্চালনশীল কণাকে একটা বৃত্তাকার গতি বা একটা পর্যায়বৃত্ত গতির সাথে তুলনা করছি, এবং খেয়াল করে দেখলাম একটা আপ একটা ডাউন দেওয়ার পরেই এই কণাটা একটা ফুল আবর্তন করে ফেলতেছে। এই কণার একটা আপ একটা ডাউন দেওয়ার কারণে এই কণাটা ফুল আবর্তন করে ফেলতেছে। ইট মিনস এইখান থেকে এই পর্যন্ত এতটুকুকে আমরা একটা পূর্ণ কম্পন বলতে পারি, বা একটা পূর্ণ স্পন্দন বলতে পারি, বা একটা পূর্ণ আবর্তন বলতে পারি। পূর্ণ আবর্তনের কনসেপ্টটা বুঝছো কিনা বলো? পূর্ণ আবর্তনের কনসেপ্টটা বুঝছো কিনা, বা পূর্ণ কম্পনের কনসেপ্টটা বুঝছো কিনা? একটা ফুল সার্কুলার পথ যেতে একটা তরঙ্গের কি করতে হইতেছে? একটা আপ দেওয়া যাওয়া লাগতেছে, একটা আপ একটা ডাউন, একটা আপ একটা ডাউন, তাহলে এটাকে আমরা বলতেছি পূর্ণ কম্পন। তোমাদের যদি আমি জিজ্ঞাসা করি যে আচ্ছা ভাইয়া, সবুজ কালি নিয়ে, সবুজ কালি দিয়ে একটু বুঝাই। ধরো আমি এই পয়েন্টটা থেকে যাত্রা শুরু করলাম, এখন আমার কণাটা এখানে না, আমার কণাটা এইখানে। দেখো তো, এইখান থেকে যদি যাত্রা শুরু করি, তাহলে আমার এখানে কোথায় থেকে যাত্রা শুরু করতে হবে? এইখান থেকে। তোমাদের কাছে আমি যদি জিজ্ঞাসা করি, এইখান থেকে তুমি যদি পূর্ণ কম্পন হিসাব করো, তোমার পূর্ণ কম্পনটা কোথায় গিয়ে শেষ হবে বলো তো? এক্স্যাক্টলি দেখো, এই যে সুইং 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 সুইং, খেয়াল করছো এই পয়েন্টটা? ইয়েস, কথাটা বুঝছো? তখন পূর্ণ কম্পন কিন্তু এতটুকু, এতটুকু যে কথা, এতটুকু সেই কথা। তোমাকে জাস্ট ভিজুয়ালাইজ করতে হবে তরঙ্গের কণার দিকের সাথে একটা বৃত্তাকার দিকের, তাহলেই তুমি বুঝতে পারবা যে কখন তোমার একটা পূর্ণ কম্পন হচ্ছে, কখন তোমার একটা পূর্ণ কম্পন হচ্ছে। কারণ কণাগুলো তো আসলে এইভাবে যায় না, কণাগুলো তো নিজেরা নিজেদের জায়গায় আপ অ্যান্ড ডাউন করে, বরং তরঙ্গটা তাদের ভিতর দিয়ে চলে যায়। তো কণাটা কি করে প্রথমে বলো তো? উপরে যায় আবার নিচে আসে। এই যে দেখো, কণাটা উপরে যাচ্ছে, এখানে আসতেছে, নিচে যাচ্ছে, এখানে আসতেছে, উপরে যাচ্ছে, মাঝে আসতেছে, নিচে আসতেছে, এখানে আসতেছে। এই সময়ের ভিতরে কিন্তু একটা তরঙ্গ তার ভিতর দিয়ে প্রবাহিত হয়ে যাচ্ছে। জিনিসটা ভিজুয়ালাইজ করতে পারতেছো কিছুটা? একদম সামনাসামনি থাকতে পারলে হয়তো আমার আরও বেটার হতো, আমি তোমাকে একদম দেখাই দিতে পারতাম, ফিল করাইতে পারতাম। আসলে অনলাইনে একটা সব অসুবিধা আর কি, কিছু করার নেই আসলে। আশা করি তোমরা জিনিসটা ধরতে পারছো, আমি তোমাকে সহজভাবে বোঝানোর চেষ্টা করছি যে একটা তরঙ্গকে তুমি একটা বৃত্তাকার গতির সাথে তুলনা করো, তাহলে তোমার জিনিসটা ইজিয়ার টু আন্ডারস্ট্যান্ড হবে। সরি, তো চলো পরের টপিকে যাই। আমরা একটা পূর্ণ কম্পন বা একটা পূর্ণ ভাইব্রেশন বা পূর্ণ অসিলেশন কিন্তু আমরা বুঝে ফেললাম, যে একটা আপ একটা ডাউন। এবং যখন এই পয়েন্টে আসছে, তখন দেখো দিকটা কিন্তু নিচে থেকে, আমি যদি এই পয়েন্টে তাকাইতাম, দিকটা কিন্তু নিচে থেকে আবার যাচ্ছে, নিচে থেকে আবার যাচ্ছে, নিচে থেকে। দেখো আরেকটা পূর্ণ কম্পন কিন্তু এটা কিন্তু আরেকটা পূর্ণ কম্পন, এটা কিন্তু আরেকটা পূর্ণ কম্পন। একটা আপ যাচ্ছে, একটা ডাউন যায়, আবার নিচে থেকে উপরের দিকে, নিচে থেকে উপরের দিকে, নিচে থেকে উপরের দিকে। কথাটা ক্লিয়ার? কথাটা বুঝছি নাইস। ওকে, সো পূর্ণ কম্পন বোঝাটা খুবই গুরুত্বপূর্ণ ছিল, কারণ পূর্ণ কম্পন নিয়ে আমাদের অনেক কিছু আছে ভিতরে। চলো এবার আসেন, হ্যাঁ এটা গুরুত্বপূর্ণ একটা জিনিস, যেটা আমি বলছিলাম যে সিকিউতে আমাদের কাজে লাগবে। অনুপ্রস্থ তরঙ্গে যদি পূর্ণ কম্পন হিসাব হয়, সেটা কিভাবে হয় মনোযোগ দাও।
সেটা হয় হচ্ছে একটা তরঙ্গ শীর্ষ, একটা তরঙ্গ পাত। এখন বলতে পারো ভাইয়া তরঙ্গ শীর্ষ আবার কি জিনিস? মাথায় দাও, মনোযোগ দাও ব্রাদার অ্যান্ড সিস্টার্স, মনোযোগ দাও। একটা তরঙ্গের সর্বোচ্চ যে চূড়াটা হয়, একটা অনুপ্রস্থ তরঙ্গের যে সর্বোচ্চ চূড়া হয় ওইটাকে আমরা বলি হচ্ছে তরঙ্গ শীর্ষ। সর্বোচ্চ চূড়া যেটা ওইটাকে আমরা বলি হচ্ছে তরঙ্গ শীর্ষ। তরঙ্গ শীর্ষ। এবং একদম তরঙ্গের যে লাস্ট পয়েন্টটা, নিচের যে পয়েন্টটা, ওইটাকে আমরা বলি হচ্ছে তরঙ্গ পাদ। আসলে জিনিসটা এভাবেও বলা যায়, অন্যভাবে বলা যায়, বা সহজ ভাষায় আমি যদি বলি, একটা আপ একটা ডাউন, একটা আপ একটা ডাউন মিলে একটা পূর্ণ কম্পন সম্পন্ন হয়, একটা পূর্ণ কম্পন সম্পন্ন হয়, একটা পূর্ণ কম্পন সম্পন্ন হয়, একটা পূর্ণ কম্পন সম্পন্ন হয়। তোমাকে যদি আমি জিজ্ঞাসা করতে বলি যে এই জায়গাটায় কয়টা পূর্ণ কম্পন আছে, তুমি বলবা যে ভাইয়া এই যে একটা, এই যে দুইটা, এই যে তিনটা, এই যে চারটা, এই যে পাঁচটা, এখানে পাঁচটা পূর্ণ কম্পন আছে। বুঝছো না জিনিসটা? বুঝছো না? ইয়েস। এখন পূর্ণ কম্পনটা অনুদৈর্ঘ্য তরঙ্গের ক্ষেত্রে তুমি কিভাবে আন্ডারস্ট্যান্ড করবা বলো তো? বলো তো কিভাবে আন্ডারস্ট্যান্ড করবা? একটা সংকোচন একটা প্রসারণ, একটা সংকোচন একটা প্রসারণ। এই যে দেখো, এটাকে আমরা বলি হচ্ছে সংকোচন, সংকোচন, সংকোচন। এবং এইখানে আরেকটা হচ্ছে, এটাকে আমরা বলি হচ্ছে প্রসারণ। একটা সংকোচন একটা প্রসারণ, এর মানে হইতেছে এই জিনিসটাকে হইতেছে আমরা বলি, সরি, এই যে দেখো, এইটাকে আমরা বলি একটা পূর্ণকম্পন। একটা সংকোচন থাকতে হবে, একটা প্রসারণ থাকতে হবে, একটা সংকোচন থাকতে হবে, একটা প্রসারণ থাকতে হবে, তাহলে ওই সেটটাকে আমরা বলবো একটা কম্পন। দেখো আবার তাহলে পরের কম্পনটা কোথায় বলো তো? পরের কম্পনটা কোথায়? পরের কম্পনটা কিন্তু এটা, এই যে দেখো, এখান থেকে শুরু হয়েছে একটা সংকোচন একটা প্রসারণ, একটা সংকোচন একটা প্রসারণ, তারপরে শুধু একটা সংকোচন আছে, এটাকে আমরা পুরোপুরি পূর্ণ কম্পন বলতে পারছি না। তাহলে এই জায়গায় কয়টা পূর্ণ কম্পন আছে? একটা কম্পন, দুইটা কম্পন, তিনটা কম্পন, আর একটা কম্পনের অর্ধেক। বুঝছো জিনিসটা? মানে এখানে হচ্ছে তোমার 3.5টা তরঙ্গ আছে, 3.5টা পূর্ণ কম্পন আছে। কথাটা বুঝছো? কথাটা বুঝছো? তোমরা জিনিসটা কি ধরতে পারছো? জিনিসটা ধরতে পারছো যে অনুদৈর্ঘ্য তরঙ্গে, বা সরি অনুপ্রস্থ তরঙ্গে একটা আপ একটা ডাউন মিলে হয় একটা পূর্ণ কম্পন, আর অনুদৈর্ঘ্য তরঙ্গে হয় একটা সংকোচন একটা প্রসারণ, ওইটাকে আমরা বলি অনুদৈর্ঘ্য তরঙ্গ বা পূর্ণ কম্পন অনুদৈর্ঘ্য তরঙ্গের জন্য। জিনিসটা ক্লিয়ার কিনা? ক্লিয়ার? নাইস। পরের টপিকটা আসে, সরি ভাইয়া, পর্যায়কাল। খুবই দারুণ জিনিস। একটা পূর্ণ কম্পন সম্পন্ন করতে, কি বলছি ভাইয়া? কি বলছি ভাইয়া? এই ওকে, নাইস। একটা পূর্ণ কম্পন সম্পন্ন করতে, একটা পূর্ণ কম্পন সম্পন্ন করতে যে সময় লাগে, কি বলছি? যে সময় লাগে, তাকে আমরা বলি হচ্ছে পর্যায়কাল। বাট খুব জিনিসটা সহজ, তোমরা জানো তো যে আমি যদি একটা কণাকে এখানে রাখি, এই কণাটা পুরো সার্কেল ঘুরে আবার এখানে আসতে, মানে কি একটা পূর্ণ আবর্তন দিতে, একটা পূর্ণ কম্পন দিতে যে সময় লাগবে, সেটা হইতেছে তার পর্যায়কাল। আগের ক্লাসেই কিন্তু বলেছিলাম এক্স্যাক্টলি ওইটাই এইটা। বাট এই ক্ষেত্রে পূর্ণ কম্পন কখন হয় বলো তো? যে একটা কণা সে আপ অ্যান্ড ডাউন করতেছে, বাট তার ভিতর যে তরঙ্গ যাচ্ছে সেটা কি করতেছে? দেখো এই যে একটা পূর্ণ কম্পন সম্পন্ন করতেছে, তাই না? একটা পূর্ণ কম্পন সম্পন্ন করতেছে। এই পূর্ণ একটা কম্পন যাইতে যে সময়টা লাগে সেটাকে আমরা বলি হচ্ছে টি বা পর্যায়কাল। বুঝছি? হ্যাঁ, ক্লিয়ার? নাইস। এবং পর্যায়কালের একক কি? আরে ভাই এগুলো বলা লাগে? ছি ছি ছি। একক হচ্ছে সময়ের একক, অর্থাৎ সেকেন্ড। এবং আমি সবাইকে বলবো সেকেন্ড জাস্ট এস লিখে দিবা না, এস এর পরে SEC লিখে দিবা, তাহলে জিনিসটাই স্পষ্ট হয় যে সেকেন্ড বুঝাচ্ছি। ঠিক আছে? নাইস। পর্যায়কাল নিয়ে আমাদের কাজ আছে, সামনে কাজ আছে। এরপরে আমাদের দেখবো আমরা কম্পাঙ্ক। কম্পাঙ্ক কি জিনিস ভাইয়া? খুবই মজার একটা জিনিস। দেখো খুবই মজার একটা জিনিস, তরঙ্গ সঞ্চালনশীল কোনো কণা একক সময়ে যতগুলো পূর্ণ কম্পন দেয়, একক সময়ে যতগুলো পূর্ণ কম্পন দেয়, দেখো একটা কম্পন দিতে যে সময় লাগে, একটা কম্পন দিতে যে সময় লাগে,
একটা কম্পন দিতে যে সময় লাগে সেটা হচ্ছে পর্যায়কাল। আর 1 সেকেন্ডে একটা তরঙ্গ যতগুলো পূর্ণকম্পন দেয়, ধরো ধরো এই বরাবর এটা বলে মনে করো আমাদের একটা তরঙ্গের গ্রাফ, এই বরাবর মনে করো সময়, এই বরাবর মনে করো আছে সময়, টাইম, এবং ধরো যে এইখান থেকে একদম ওই মাথা পর্যন্ত সময় হইতেছে মনে করো 10 সেকেন্ড। মনোযোগ দিবা, খুব ঠান্ডা মাথায় চিন্তা করো যে এইখান থেকে এই পর্যন্ত তরঙ্গটা যেতে সময় লাগছে কত বলো তো? 10 সেকেন্ড। 10 সেকেন্ড একটু বেশি বলে ফেললাম, একটু কমাই দিই, মনে করো 2 সেকেন্ড। এইখান থেকে তরঙ্গটা ওই পর্যন্ত করে আপনা করে ওই পর্যন্ত যেতে সময় লাগছে 2 সেকেন্ড। তাহলে জিনিসটাকে আমরা এইভাবে লিখতে পারি যে 2 সেকেন্ডে, আচ্ছা কয়টা কম্পন হয়েছে 2 সেকেন্ডে দেখো তো? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা হয় নাই, ধরলাম 12টা ধরলাম 12টা এখানে কমপ্লিট হয়েছে মনে করো 12টা। তাহলে 2 সেকেন্ডে এইখানে কয়টা কম্পন হয়েছে বলো তো? 12টা কম্পন হয়েছে। কিন্তু আমি বলছি যে এখান থেকে এখানে যেতে সময় লাগছে 2 সেকেন্ড, এবং এই 2 সেকেন্ডের ভিতরে সে 12 বার পূর্ণ কম্পন দিছে, পূর্ণ কম্পন। তাহলে আমরা লিখি 2 সেকেন্ডে পূর্ণ কম্পন দেয়, পূর্ণ কম্পন 12টি। ঠিক আছে, তাহলে বলো তো প্রশ্ন অনুযায়ী যে একক সময়ে যতগুলো পূর্ণকম্পন দিবে, তাহলে আমরা লিখব সুতরাং 1 সেকেন্ডে পূর্ণ কম্পন কত হবে বলো তো? ঐকিক নিয়ম বলো তো 12কে 2 দিয়ে ভাগ করতে হবে, এতটি, অর্থাৎ অ্যান্সারটা হচ্ছে 6। খেয়াল করছো? তাহলে 1 সেকেন্ডে কয়টা তোর পূর্ণ কম্পন দিচ্ছে বলো তো? 1 সেকেন্ডে কয়টা পূর্ণ কম্পন দিচ্ছে বলো তো? 6টা। সে 2 সেকেন্ডে 12টা দিছে, এর মানে 1 সেকেন্ডে তো 6টাই দিছে, অবভিয়াসলি লজিক্যাল। এর মানে এই তরঙ্গটার যদি আমি কম্পাঙ্ক হিসাব করি, সেটা হবে হচ্ছে, কম্পাঙ্ককে প্রকাশ করা হয় তোমার এফ দিয়ে। কি দিয়ে? এফ দিয়ে। এবং কম্পাঙ্কের একক হচ্ছে তোমার সেকেন্ড ইনভার্স বা হার্জ। কি? হার্জটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই কথাটা মাথায় রাখিও, এটা হচ্ছে হার্জ। এটা হচ্ছে হার্জ, হ্যাঁ, এটা হচ্ছে তোমার হার্জ। ঠিক আছে, এটা হচ্ছে হার্জ। তাহলে বলো তো ভাই এখানে কি হইতেছে? 2 সেকেন্ডে 12টা দিচ্ছে, তাহলে 1 সেকেন্ডে কয়টা কম্পন দিচ্ছে? 6টা। এর মানে এই তরঙ্গের কম্পাঙ্ক বা এফ এর মান হবে হচ্ছে তোমার 6 হার্জ। বুঝছো জিনিসটা? হ্যাঁ, মাথায় ঢুকছে? এবার তোমাদের একটা সম্পর্কের কথা বলি। সম্পর্কটা কি? সম্পর্কটা একটু মনোযোগ দিবা। আচ্ছা বলো তো, একটা পর্যায়কাল মানে কি? একটা পূর্ণ কম্পন সম্পন্ন হতে যে সময় লাগে। এর মানে পর্যায়কালের ভিতরে কয়টা পূর্ণ কম্পন সম্পন্ন হয়? পর্যায়কাল তো একটা সময়। তো এই একটা মনে করো 2 সেকেন্ড, মনে করো 1 সেকেন্ড। 1 সেকেন্ডে একটা পূর্ণ কম্পন দেয়, তাই না? পর্যায়কালে কয়টা পূর্ণ কম্পন হয়? একটা পূর্ণ কম্পন হয়, কারণ পর্যায়কাল মানে হইতেছে একটা পূর্ণ কম্পনে যতটুকু সময় লাগে। একটা পূর্ণ কম্পনে যতটুকু সময় লাগে সেটা হচ্ছে পর্যায়কাল। তাহলে উল্টাভাবে কথাটা আমি বলতে পারি যে পর্যায়কালে কম্পন দেয় একটা। লেখা যায় না জিনিসটা এইভাবে? কি লেখা যায় দেখো তো যে টি কে একটা আমাদের, টি মানে কি পর্যায়কাল না? হ্যাঁ, তাহলে চলো লিখি যে টি সেকেন্ডে পূর্ণ কম্পন, এটা কিন্তু যে কোনো একটা তরঙ্গের জন্য আমরা বলতেছি, স্পেসিফিকলি এই দুটো তরঙ্গের কথা বলতেছি না, কিন্তু আমরা র্যান্ডম যে টি সেকেন্ড মানে পর্যায়কালের মধ্যে পূর্ণ কম্পন হয় মাত্র একটা, মানে একটা কম্পনের জন্য যে সময় লাগবে এটাই তো পর্যায়কাল। তাহলে উল্টাভাবে বলতেছি যে টি সেকেন্ডে পর্যায়কাল হয়, যে টি পর্যায়কালে বা পর্যায়কালের মধ্যে পূর্ণ কম্পন হয় একটা। তাহলে জিনিসটাকে আমরা এইভাবে লিখতে পারি যে সুতরাং 1 সেকেন্ডে পূর্ণ কম্পন হয় 1/t। লেখা যায় না? লেখা যায়।
তাহলে ভাইয়া বলো তো, এই যে 1 সেকেন্ডে যতগুলো পূর্ণকম্পন হয় ওইটাই তো ভাইয়া কম্পাঙ্ক। তাহলে আমরা বলতে পারি যে এফ ইকুয়াল টু 1/t। এবং এই যে জিনিসটা আমি তোমাদের এখন মাত্র লিখে দিলাম, এই জিনিসটাকেই বলা হয় কম্পাঙ্ক এবং পর্যায়কালের মধ্যবর্তী সম্পর্ক, যে সম্পর্কটা তোমার পরীক্ষায় লাগবেই লাগবেই লাগবেই। আমি ঐকিক নিয়মের মাধ্যমে দেখিয়েছি, বাট বাস্তবে তোমার যে কাজটা করতে হবে, তোমাকে এই সূত্রটা মুখস্থ রাখতে হবে। শেষ। বেশি জটিলভাবে যাওয়া দরকার নেই, এগুলো বোঝা লাগবে না। যদি নাও বুঝো অসুবিধা নেই, তুমি যে সূত্রটা মুখস্থ রাখো ভাই, মনে রাখো, ঠিক আছে? মনে রেখো যে কম্পাঙ্ক হচ্ছে পর্যায়কালের অপোজিট, বিপরীত। বুঝছি নাইস, ক্লিয়ার কিনা? আচ্ছা আরেকটা কথা বলি, দেখো তো এখানে দেখো তো 2 সেকেন্ডের ভিতরে কতগুলো কম্পন হয়েছে। বাট এখানে যদি আমি বলি এইটাও 2 সেকেন্ড, বাট এই 2 সেকেন্ডে কি বেশি কম্পন হয়েছে? না। তাহলে মাথায় রাখবা, অল্প সময়ের কোনো একটা নির্দিষ্ট সময়ের মধ্যে বেশি কম্পন হলে ওইটার কম্পাঙ্ক বেশি, কম কম্পন হলে সেটার কম্পাঙ্ক কম। বুঝছো? এটা বুঝাই যায়। তুমি ম্যাথমেটিক্স করে দেখো, সেম আসবে, এটাই আসবে, কম আসবে, এফ এর মান 6 আসবে না, আর কম আসবে এখানে। বুঝছো? এই হচ্ছে কথা। লজিক্যালি বুঝছি। হ্যাঁ, এই জায়গাটা হলো গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, হচ্ছে এই জায়গাটা হচ্ছে গুরুত্বপূর্ণ, এইটা। ওকে নাইস। তাহলে আমরা পরের টপিকে যেতে পারি, চলো। এবার আসি তরঙ্গ দৈর্ঘ্য। সিমিলার জিনিসপাতি, একটু মজার বিষয়, এটা হচ্ছে একটা দৈর্ঘ্যকে বোঝায়, একটা লেন্থকে বোঝায়। এখন বলতে পারো ভাই এই লেন্থ কোন লেন্থ? সিম্পল ভাই, একটা পূর্ণ কম্পনের লেন্থ। একটা পূর্ণ কম্পনে যে সময় লাগে সেটা হচ্ছে পর্যায়কাল, আর একটা পূর্ণ কম্পনে একটা তরঙ্গ যে পরিমাণ ডিস্টেন্স অতিক্রম করে বা যতটুকু দূরত্ব অতিক্রম করে সেটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। অর্থাৎ আমি যদি বলি আমার একটা তরঙ্গ না এইখানে আছে তরঙ্গের, সে তরঙ্গটা সম্পূর্ণ বাইপাস করে সম্পূর্ণ ঘুরে মনে করো আবার এইখানে চলে আসলো, এটাকে আমরা বলবো হচ্ছে একটা পূর্ণ কম্পন। এবং একটা পূর্ণ কম্পনে যে পরিমাণ দূরত্ব অতিক্রম হয় সেটাকেই আমরা বলি হচ্ছে কি ভাইয়া? সেটাকেই হচ্ছে আমরা বলি ওকে নাইস, সেটাকেই আমরা হচ্ছে বলি নাইস। ওকে নাইস, খেয়াল করো, এই যে দেখো এই দূরত্বটুকু এখান থেকে এতটুকু, এই দূরত্বটাকে আমরা বলি হচ্ছে ল্যামডা। এখন বলতে পারো ল্যামডা আবার কি জিনিস ভাইয়া? এই ল্যামডা মানে হইতেছে তরঙ্গ দৈর্ঘ্য। ল্যামডা মানেই হইতেছে তরঙ্গ দৈর্ঘ্য। অর্থাৎ একটা পূর্ণ কম্পন হতে একটা তরঙ্গ যতটুকু দূরত্ব অতিক্রম করে, কণা না কিন্তু তরঙ্গ, কণা তো নিজের জায়গায় আপ ডাউন করতেছে, তরঙ্গের কথা বলতেছি। একটা তরঙ্গ যে পরিমাণ দূরত্ব অতিক্রম করে সেটাই হইতেছে তরঙ্গ দৈর্ঘ্য। এখন তোমাদের কাছে আমার একটা প্রশ্ন, চিন্তা করো, আমি যদি তোমাদের বলি যে এইখান থেকে এই পর্যন্ত এইটাও ল্যামডা, তোমরা কি আমার সাথে এগ্রি করবা? এই পয়েন্টটা থেকে এই পয়েন্ট পর্যন্ত এতটুকু দূরত্ব ল্যামডা, তোমরা কি আমার সাথে এগ্রি করবা? তখন তোমার মাথায় আসবে আচ্ছা ভাইয়া আপনি তো বললেন যে একটা পূর্ণ কম্পনে যে দূরত্ব অতিক্রম হয় সেটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। আচ্ছা ভাই বুঝতে পারছি, আপনার কথাটা বুঝতে পারছি। আপনি যেটা আমাকে বোঝাতে চাচ্ছেন যে ভাই, যে এখানে যখন একটা কণা থাকে এর মানে ওই কণাটা তো এই সার্কেলের এখানে থাকে, তাহলে এই কণাটা যখন যাবে, এই যে দেখো যাচ্ছে, এখানে আসলো, দেন ওইখানে গেল, দেন এখানে আসলো, দেন এখানে আসলো। খেয়াল করছো ভাইয়া, এইটা পুরোটো যে সার্কেল অতিক্রম করছে, এখানে কিন্তু পুরো একটা সার্কেলই অতিক্রম হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খেয়াল করো, একটা রাউন্ড, এটাও একটা ফুল রাউন্ড। এর মানে আপনি যে এতটুকু দেখাইতেছেন এটা আসলে একটা পূর্ণ কম্পন। বুঝো নাই? দেখো এই যে কথাটা বুঝছো? মানে এটা ফুল রাউন্ড হচ্ছে, এটা আসলে এইভাবে ফুল রাউন্ড যাচ্ছে। এবং তুমি আরো পারফেক্টলি যদি বুঝো জিনিসটা, দেখো এইভাবে জিনিসটাকে কাট করো, দেখো এইটা একটা আপ, এখানে অর্ধেক আপ, এখানে অর্ধেক ডাউন, এখানে অর্ধেক ডাউন। খেয়াল করছো? একটা পূর্ণ কম্পন হয় না? একটা পূর্ণ কম্পনে কি লাগে? একটা ফুল আপ, একটা ফুল ডাউন। খেয়াল করো, এখানে উপরে একটা আপ আছে,
এখানে অর্ধেক ডাউন আছে, এখানে অর্ধেক ডাউন আছে, এই দুইটা ডাউন মিলে কিন্তু একটা ডাউনকে বোঝায়। তাহলে একটা ডাউন একটা আপ মিলতেছে, একটা পূর্ণকম্পন হয়েছে। তাহলে এতটুকু দৈর্ঘ্যকে তুমি ল্যামডা বলতে পারবা না? পারবা। ল্যামডা মানে হইতেছে, অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্য মানে হচ্ছে একটা পূর্ণ কম্পনে একটা তরঙ্গ যতটুকু দূরত্ব অতিক্রম করে। এখন পূর্ণ কম্পন যে কোনো পয়েন্ট থেকে একটা ফুল ওয়েভের উপরে ডিপেন্ড করে, একটা ফুল তরঙ্গের পূর্ণ কম্পনের উপর ডিপেন্ড করে, যে কোনো একটা পয়েন্ট। কথাটা বুঝছো? তাহলে বিভ্রান্ত হওয়া যাবে না। তরঙ্গ সঞ্চালনশীল কোনো কণা একটা পূর্ণ স্পন্দন সম্পন্ন করতে যে সময় লাগে, সেই সময় তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করে সেটাই হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্যকে প্রকাশ করা হয় ল্যামডা দিয়ে, এবং তরঙ্গ দৈর্ঘ্যের একক হচ্ছে তোমার ভাইয়া মিটার। সহজ জিনিস, বুঝছেন? বুঝছেন? বিভ্রান্ত হবেন? বিভ্রান্ত হওয়ার কোনো কিছু বলেছি? জটিল কিছু বলেছি? সহজ ভাষায় বুঝিয়েছি, আশা করি বুঝবেন। পরের টপিক ভাইয়া। ও সরি, ওকে, এবার আসি তরঙ্গ বেগ। এটা সহজ জিনিস, এটা সহজ জিনিস। বেগের সংজ্ঞা তুমি জানো না? যে কোনো একটা বস্তু একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাকে বেগ বলে, তাই না? কোনো একটা বস্তু একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাকে বেগ বলে। তরঙ্গ বেগও সেম, কোনো একটা তরঙ্গ একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে সেটাই হচ্ছে তরঙ্গ বেগ। কথাটা বুঝছো? তরঙ্গ বেগকেও প্রকাশ করা হয় তোমার ভি দিয়ে। তরঙ্গ নির্দিষ্ট দিকে একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাকেই তরঙ্গ বেগ বলে। এখন এখানে একটা রিলেশনশিপ আনবো, এখানে একটা আমরা সম্পর্ক আনবো। সম্পর্কটাকেই মনোযোগ দাও। তোমাদের একটা কথা বলি, টি পর্যায়কাল না? টি মানে কি পর্যায়কাল কিনা? পর্যায়কাল, ইয়েস। তাহলে একটা পর্যায়কালে কয়টা কম্পন হয়? একটা কম্পন হয়। আর একটা কম্পনে যে দূরত্ব অতিক্রম হয় তাকে আমরা ল্যাম্ডা বলি না? ল্যাম্ডা বলি না, তরঙ্গ দৈর্ঘ্য বলি না? তাহলে তোমাদের কাছে আমার ঠান্ডা মাথায় একটা প্রশ্ন, যে একটা পর্যায়কালে একটা তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করে ওইটাই কি তরঙ্গ দৈর্ঘ্য না? বুঝো না? একটা পূর্ণ কম্পনে যে সময় লাগে সেটা হচ্ছে পর্যায়কাল, আর একটা পূর্ণ কম্পনে একটা তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করে সেটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে দুই ক্ষেত্রেই কিন্তু একটা পূর্ণ কম্পনকে আমরা বোঝাচ্ছি। তাহলে জিনিসটাকে আমরা একসাথে বলতে পারি যে টি সময়ে মানে এক পর্যায়কালে একটা তরঙ্গ ল্যামডা পরিমাণ দূরত্ব অতিক্রম করে, তাই না? কারণ ল্যামডা একটা পূর্ণ কম্পনের কারণেই হয়, পর্যায়কাল একটা পূর্ণ কম্পনের কারণেই হয়। তাহলে এই লাইনটা আমরা লিখতে পারি যে টি সময়ে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে ল্যামডা। সহজ, বুঝো নাই? সহজ, ঠিকই তো, এটাই বলতেছি আমি, ঠিকই তো আছে। তাহলে আমরা চলো ঐকিক নিয়মে যাই, কারণ আমাদের বেগ হচ্ছে একক সময়ে অতিক্রান্ত দূরত্ব। তাহলে এক সময়ে বা এক সেকেন্ডে, হোয়াট এভার ইউ সে, এক সেকেন্ডে ধরলাম একক সময়ে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে তোমার ল্যামডা ডিভাইডেড বাই টি। সরি। তাহলে আমরা বলতে পারতেছি যে ভাইয়া এই যে সম্পর্কটা আপনি তৈরি করলেন ভাইয়া, এইটাই তো আমাদের সেই কাঙ্ক্ষিত জিনিসটা দাদা, এটাই তো আমাদের সেই কাঙ্ক্ষিত জিনিস। কোন কাঙ্ক্ষিত জিনিস? এটাই হইতেছে আমাদের বেগ, এটাই আমাদের বেগ। তাহলে আমরা সঠিকভাবে যদি আমি বলি, তাহলে বেগের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? যে বেগ, তরঙ্গ বেগ ভি ইকুয়াল টু আমরা লিখতে পারি ল্যামডা ডিভাইডেড বাই টি। লেখা যায়। এখন তোমাদের কাছে আমার প্রশ্ন, একটু আগে কোথায় এফ ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই টি শিখেছিলাম। ওহো ভাইয়া, আপনি কি বললেন এটা? তাহলে চলো তো আমরা এটাকে এইভাবে লিখতে পারি কিনা, ল্যামডা ইন্টু 1 ডিভাইডেড বাই টি। হ্যাঁ, লিখতে পারি। তাহলে 1 বাই টি, এটা মানে তো এফ ছিল। হাই ভাইয়া, আপনি তো জাদুকর ভাইয়া, ল্যামডা ইন্টু এফ। এর মানে আমরা আলটিমেটলি একটা কথা লিখতে পারি যে ভাইয়া, যে ভি ইকুয়াল টু এফ ইন্টু ল্যামডা। ইয়েস ভাইয়া, এটা আমরা লিখতে পারি। অ্যান্ড মজার বিষয় হইতেছে, দিস ইজ আওয়ার ফাইনেস্ট ফর্মুলা অফ দিস চ্যাপ্টার, এবং এই চ্যাপ্টারে মূলত এই ফর্মুলার ম্যাথই আমরা সবচেয়ে বেশি বার করব। বুঝছি? তাহলে ভি ইকুয়াল টু এফ ল্যামডা আমাদের মনে রাখতে হবে। তোমরা যারা বলতেছো যে ভাই এটা কিভাবে আনলেন, ভাই এটা কিভাবে আনলেন, তাদের একটু বলে দেই। আমরা জানি যে এফ ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই টি। ক্লিয়ার?
তো এইভাবেই আমরা আস্তে আস্তে ঠান্ডা মাথায় একটা ফর্মুলা আবিষ্কার করলাম যে v ইকুয়াল টু এফ ল্যামডা। এবং তরঙ্গের বেগের এককটা আশা করি তোমাদের বলে দেওয়া লাগবে না, তারপরেও কি বলে ভদ্রতার খাতিরে আমরা বলে দিলাম, সেটা হচ্ছে মিটার পার সেকেন্ড। সহজ সহজ, বোঝা যাচ্ছে? ক্লিয়ার জিনিসগুলা? ক্লিয়ার জিনিসগুলা। এখানে আবার একটা দাগ পড়ে গেল কেন? দাগ পড়ে গেল, মুছে দিই। মজা হয়ে গেল ভাইয়া, মজা হয়ে গেল। সেই চলেন, আমাদের আর কিছু আছে কি বাকি? দেখি তো তরঙ্গের বিস্তার, এটা একটা সহজ জিনিস, এটা একটা সহজ জিনিস। তরঙ্গের দেখো 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 দেখো, খেয়াল করো, এটা মনে করো একটা র্যান্ডম তরঙ্গ। এই তরঙ্গের মনে করো এখানে একটা কণা আছে, যে কণাটা কি করতেছে বলো তো? আপ অ্যান্ড ডাউন যাচ্ছে, তাই না? আপ অ্যান্ড ডাউন যাচ্ছে, আর তরঙ্গটা তার ভিতর দিয়ে ভাবে প্রবাহিত হয়ে যাচ্ছে। তাহলে এই যে কণাটা আছে, এই কণাটা এই অঞ্চলটা থেকে, অর্থাৎ তোমরা যে এই জিনিসটাকে কি বলো তো? এই যে এই লাইনটাকে আমরা কি বলি? এই লাইনটা, এটাকে বলা হয় সাম্যাবস্থা। সাম্যাবস্থা। এটাকে বলা হয় সাম্যাবস্থা। এই লাইনটা, এই যে সাম্যাবস্থা থেকে কোনো একটা কণা যতটুকু উপরে উঠে, বা সাম্যাবস্থা থেকে কোনো একটা কণা যতটুকু নিচে যায়, এটা হচ্ছে সাম্যাবস্থা। এটা হচ্ছে সাম্যাবস্থা। সাম্যাবস্থা থেকে কোনো একটা কণা যতটুকু উপরে উঠে কিংবা যতটুকু নিচে নামে, সর্বোচ্চ কতটুকু উপরে উঠতেছে বা সর্বোচ্চ কতটুকু নিচে নামতেছে, ওই ডিস্টেন্সটাই হইতেছে আমাদের কি ভাইয়া? ওই ডিস্টেন্সটাই হইতেছে আমাদের বিস্তার। বুঝছেন জিনিসটা? বিস্তার উপরে এটা হইতে পারে, এটা হইতে পারে। এই বিস্তারকে প্রকাশ করা হয় এ দিয়ে। ক্লিয়ার? বিস্তার যত বেশি হবে, তরঙ্গটা দেখতে তত লম্বা হবে। আপ অ্যান্ড ডাউন, কথাটা বুঝছো? হ্যাঁ, ক্লিয়ার জিনিসটা? মাথায় ঢুকছে জিনিসটা? নাইস পারফেক্ট। আর কিছু আছে? ইয়েস, আজকে এটা শেষ টপিক আমাদের, আজকে লেকচার এটাই শেষ টপিক। সেটা হচ্ছে দশা। হোয়াট ইজ দশা? দশা কি জিনিস? দশা হইতেছে তরঙ্গের একটা সামগ্রিক অবস্থা। বুঝছো? তরঙ্গ সঞ্চালনশীল কোনো কণার যে কোনো মুহূর্তের গতির সামগ্রিক অবস্থা। গতির কি অবস্থা? সামগ্রিক অবস্থা। গতির সামগ্রিক অবস্থা। র্যান্ডম চিন্তা করো, মনে করো এখানে একটা কণা আছে। এই কণাটা কি হইতেছে বলো তো? একবার উপরে গেছিল, দেন ও আবার নিচের দিকে যাচ্ছে। ও আবার কি করতেছে বলো তো? নিচের দিকে যাচ্ছে। ও কি অলওয়েজ এরকম আপ অ্যান্ড ডাউন করতেছে না? আপ অ্যান্ড ডাউন করতেছে না? কথা হইতেছে ও যখন ওই যে এই পয়েন্টে আসছে, এই পয়েন্টও কি করছিল বলো তো? উপরে গেছিল, দেন আবার নিচে নামতেছে। তো ও এখন ওর দিকটা হইতেছে এই দিকে, ওর বেগটা নিচের দিকে, ওর ত্বরণ নিচের দিকে। মানে সহজ কথা আমি যেটা বলতেছি, যে একটা কণা মনে করো এখানে আছে। এই কণাটা সাম্যাবস্থা থেকে কতটুকু উপরে আছে, এক্স এর ভ্যালু কত, এটা কত ত্বরণে নিচে নামতেছে, এটা কত বেগে নিচে নামতেছে, অর্থাৎ একটা কণা কোন জায়গায় আছে, সেটা উপর থেকে নিচে নামতেছে নাকি নিচে গিয়ে উপরে উঠতেছে বা নিচের দিকে যাচ্ছে, কোথায় আছে? কারণ কণাগুলো এরকম হয় না, আপ অ্যান্ড ডাউন। কোনো একটা জায়গায় তুমি ছবি তুলে বলতেছো যে ভাই এটা উপর দিকে যাচ্ছে, এই জায়গাটায় উপরে যাচ্ছে আবার নিচে নামতেছে, উপরে যাচ্ছে আবার নিচে নামতেছে। কোনো একটা অবস্থাতে তার অবস্থানটা কোথায়? সে কি উপরে উঠতেছে নাকি নিচে নামতেছে? এই জিনিসটা বোঝানোই হচ্ছে দশা। বুঝছো? মানে তার এই মুহূর্তে অবস্থাটা কি, সে কোথায় আছে। র্যান্ডম যে কোনো একটা কণার জন্য কিন্তু আমরা এটা চিন্তা করতে পারি। যে কোনো র্যান্ডম একটা কণার জন্য আমরা অবস্থা বা দশা, এই মুহূর্তে তার অবস্থান কোথায়, তার কি অবস্থা, সে ভালো আছে নাকি খারাপ আছে, মন্দ আছে নাকি ভালো আছে, এইটাই হইতেছে তার দশা বোঝায়। তোমাকে আমি জিজ্ঞাসা করলাম হোয়াটস ইউর মুড রাইট নাও, তোমার কেমন লাগতেছে এখন? তুমি বলছো ভাই আপনার বোরিং লেকচার দেখে ভালো লাগতেছে না, ফালতু লেকচার, তাই না? তো তখন আমি বলবো যে ওইটাই তোমার একটা অবস্থা, মানে তোমার এখন আর ভালো লাগতেছে না, তোমার মুড হইতেছে এখন ভালো লাগতেছে না। এরকম কণার যে মুড থাকতে পারে না, কণা আপ অ্যান্ড ডাউন করছে, ওর একটা মুড থাকতে পারে না, এটি বুঝছো? ঝামেলাটা কি জানো? পরীক্ষায় যেটা আসে সেটা হচ্ছে সমদশা। এটা একটু মুছে দিই, একটা জিনিস শিখাই তোমাদের, সরি অ্যাবাউট ইট। সমদশা কি জিনিস? পরীক্ষায় খুব পপুলার একটা প্রশ্ন। তোমাকে র্যান্ডম একটা তরঙ্গ দিবে, তরঙ্গের এই পয়েন্টটার মান বলবে যে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা মনে করো সি, এটা মনে করো ডি, এটা মনে করো ই, এটা মনে করো এফ, এটা মনে করো জি,
এটা মনে করো এইচ, এটা মনে করো জিএইচ আই। আমি কিন্তু প্রত্যেকটা জায়গার নামকরণ করলাম। এবার তোমাকে আমি জিজ্ঞাসা করলাম যে কোন কোন বিন্দুগুলো সমদশায় আছে, এটা কিভাবে বুঝবা? বিখ্যাত এমসিকিউ কিন্তু, একটা র্যান্ডম ছবি দিয়ে বলবে যে এখানে কোন কোন বিন্দুটা বা কোন কোন কণাটা সমদশা সম্পন্ন আছে। খুব মনোযোগ দিতে হবে, খুব মনোযোগ দিতে হবে। এটা বোঝার একটা চালাকি আছে, চালাকিটা আমি দেখাই। মনে করো এখানে একটা কণা আছে, এই কণাটাকে তুমি মনে করো এখানে আঁকলা। এখন দেখো এই কণাটার মনে করো মুভমেন্টটা দেখো, কণাটা তো তরঙ্গের ভিতর দিয়ে যাবে, সে আপ অ্যান্ড ডাউন করতেছে, তরঙ্গটা মনে করো তার ভিতর দিয়ে যাচ্ছে, সে মনে করো এইদিকে গেল, এইদিকে গেল, এইখানে আসলো। এর মানে আমার এই কণাটাও কি করবে বলো তো, এইখানে আসবে। তাহলে এটা ছিল আমার জন্য এ পয়েন্ট, আর এটা ছিল আমার জন্য বি পয়েন্ট, ঠিক আছে। আবার আবার দেখো যাচ্ছে যাচ্ছে, এইখানে আসলো, এটা হচ্ছে এই যে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, এইখানে আসলো, এটা হচ্ছে আমার জন্য সি পয়েন্ট, ওইখানেও সি এখানেও সি। আবার কণাটা নিচে যাচ্ছে নিচে যাচ্ছে, এইখানে আসলো, আমার কাছে ওইখানে যাচ্ছে যাচ্ছে, এইখানে আসলো, এটা হচ্ছে আমার ডি পয়েন্ট। আবার ডি থেকে যাচ্ছে যাচ্ছে ইতে আসলো, এখানেও ডি থেকে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, আবার এতে আসলো, তাহলে এর পাশে আমি লিখবো ই। এবং এটাই মজা, এই যে এ আর ই, এ আর ই, এটা কি বলতো, এই দুটো পাশাপাশি লেখা হয়ে গেল না? এর মানে এ বিন্দুতে যে কণাটা আছে, ই বিন্দুতে যে কণাটা আছে, এই দুইজন সমদশায় আছে। কারণ এ থেকে ইতে আসার জন্য আমার পুরো একটা সার্কেল রাউন্ড করা লাগছে, মানে একটা পূর্ণ কম্পন দেওয়া লাগছে, একটা পূর্ণ কম্পন পরে, একটা 360 ডিগ্রি কম্পনের পরে, একটা পূর্ণ কম্পনের পরে অলওয়েজ কি হয়, পুরনো দশাটা আবার ফিরে আসে কণাটা। একটা পূর্ণ কম্পনের পরে কণাটা আবার তার আগের দশায় ফিরে আসে, একটা পূর্ণ কম্পন পরে কণাটা আরেকবার আগের দশায় ফিরে আসে। এর মানে এখানে এ আর ই হচ্ছে সমদশা সম্পন্ন। তাহলে বলো তো ই এর পরে আবার মনে করো এখানে গিয়ে মনে করো আমি গেলাম এফ এ, তাহলে আমি এখানে বি এর পাশে লিখবো এফ, দেন বি এর পরে যাবে আবার সিতে, তাহলে এফ এর পরে আসতেছে কোথায়, জিতে, তাহলে আমি জিটা লিখবো সি এর পাশে। এরপরে জি এর পরে যাবে এইচে, তাহলে আমি ডি এর পাশে লিখবো এইচ। এরপরে এইচ এর পরে যাবে আইতে, তাহলে এ এর পাশে লিখবো আমি আই। এই যে দেখো পাশাপাশি যে ওয়ার্ডগুলো আমি লিখছি এরাই হইতেছে সমদশা। এই জন্য আমি এটা ভালোভাবে লিখে দিই যে দেখো এখানে সমদশা কারা, সমদশা কারা, এখানে এ ই আর আই সমদশা সম্পন্ন, তারপর বিএফ এরা সমদশায়, বি এর সাথে কিন্তু জি বা সি ওরা সমদশায় না, জিসি আবার সমদশায়। চট্টগ্রামের একটা মোড় আছে, এটা জিসির মোড় বলে মনে হয়, যাই হোক জিসি, ডিএইচ আবার সমদশায়। এইটাই হচ্ছে লজিকটা। তাহলে একটা তরঙ্গের কোন কোন বিন্দুতে কোন কোন কণাগুলো সেম সেম দশায় আছে সেটা বোঝার উপায় হইতেছে এই চালাকিটা। তুমি একটা তরঙ্গকে এরকম একটা বৃত্তাকার গতির সাথে তুলনা করে নিবা বোঝার সুবিধার জন্য, তখন তুমি ওই বৃত্তাকার গতির যে যে পয়েন্টগুলো মিলে যাবে ওরাই আসলে সমদশা সম্পন্ন আছে। বা আরেকটা উপায় আমি বলে দেই, প্রতি একটা পূর্ণ কম্পনের পর পুরনো দশা আবার ফিরে আসে। দেখো মনে করো বি, বি পয়েন্টটা কোথায় আছে, এই যে আছে, বি পয়েন্ট থেকে দেখো একটা পূর্ণ কম্পন যাও, এইখানে এসে একটা পূর্ণ কম্পন হইতেছে, খেয়াল করো বি থেকে এই যে একটা পূর্ণ কম্পন হইতেছে, দেখো এই যে বি সি ডি এই এফ একটা পূর্ণ কম্পন হইতেছে। তাহলে বি থেকে এই যে পূর্ণ কম্পনটা হইলো, এই জন্য আমরা বি আর সি কে সমদশা বলবো। এবার ডি আর এইচ সমদশায় আছে, তারপরে আই আর এফ, আই আর ই আর এ সমদশায় আছে, জি আর সি সমদশায় আছে। একটা পূর্ণ কম্পন হইতে হবে, দুইটা দশার মাঝে অ্যাটলিস্ট একটা পূর্ণ কম্পনের ব্যবধান থাকতে হবে, তাইলে ওটাকে আমরা সমদশা সম্পন্ন বলবো। বুঝছেন? সে চাবাস। তো আশা করি এটাই হইতেছে আমাদের লেকচারের শেষ। ইয়েস, সো এই হচ্ছে আমাদের আলোচনার বিষয়বস্তু ছিল। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আমাদের আজকে লেকচারটা বেশ বড় ছিল, সম্পূর্ণ থিওরিটিক্যাল ছিল। আমি বিশ্বাস করি তোমরা যথেষ্ট বোর্ড হয়ে গিয়েছো, বাট প্যারা নাই, আমাদের এই লেকচারের উপরে ম্যাথ প্রবলেম ক্লাসটাই কিন্তু শীঘ্রই আসতে যাচ্ছে। অর্থাৎ পরের ক্লাসটা আমরা তরঙ্গ রিলেটেড ম্যাথ প্রবলেম সলভ করব। তো সেই ক্লাসটা দেখার আমন্ত্রণ নিয়ে সবার কাছ থেকে আজকের জন্য বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।